যারা ক্লাসে ছিলাম গত ক্লাসে, আমরা বাসায় ওই ক্লাস শেষ হওয়ার পরে নিজেরা পড়াশোনা করি নাই। যদি পড়াশোনা করতেন, আপনার মাথায় অনেক অনেক কোশ্চেন ঘুরে বেরোইতো। যেহেতু কোশ্চেন নাই, দ্যাট মিনস হচ্ছে আপনি এটা নিয়ে কোনো স্টাডি করেন নাই। ব্যাপারটা কি সঠিক? না স্যার, পড়ছি, কিন্তু স্যার হচ্ছে হলো আপনি যতদূর বুঝেছেন স্যার তো ওই পর্যন্ত বুঝছি স্যার। তো নতুন কোনো প্রশ্ন তো ওইভাবে আপনি হয়তো ইয়েস স্যার। হয়তো স্যার সামনে স্যার, মানে স্যার আগামী সামনে যে চ্যাপ্টার গুলোর সাথে ম্যাথের প্রয়োজন সামনে যে চ্যাপ্টার করার না জন্য। তো, যতটুকু আপনি পড়েছি এর মধ্যেই অনেক কোশ্চেন থাকার কথা। হ্যাঁ স্যার। না স্যার, মানে স্যার এর পর্যন্ত যতদূর বুঝাইছেন তত সময় বুঝছি স্যার। আমার আমার স্যার ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন নেই এডুকের এটার ভিতরে। সাথে আরো কিছু ম্যাটেরিয়াল দিয়েছিলাম না মেইল করে? জি স্যার। জি যেমন স্যার। স্যার হচ্ছে বিভিন্ন হলো কোম্পানির মেমোরেন্ডাম দিয়েছিলেন, মেমোরেন্ডাম আর্টিকেলস অফ। অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দিয়েছি। দেন কোম্পানি একটা শিডিউল দিয়েছি, কোম্পানি অ্যাক্ট হ্যাঁ স্যার। দিয়েছি। তারপর আপনার প্রসপেক্টাস দিয়েছি, তাই না? জি আর এই স্যার। ক্লাস একটা শীটে দিয়েছিলাম। ওগুলো জি কি একটু স্যার। দেখেছিলেন? জি স্যার, দেখছি স্যার। ওকে। তো সেইখানে এই যে আজকে যে আলোচনা, এটা কিন্তু মেজর অংশই আমরা গত ক্লাসে কি করেছি, ডিসকাস করে ফেলেছি। যেমন গত ক্লাসে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আলোচনা করেছি না, জি স্যার। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন করেছি না। আজকে কি জি আছে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর মেমোরেন্ডামের মধ্যে পার্থক্য। তো গতকালকে যদি এই মেমোরেন্ডাম আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বুঝে থাকি, তাহলে পার্থক্যটা আজকে বুঝে ফেলার কথা নাকি? জি স্যার। জি আমরা স্যার, কি অবশ্যই। আজকে ক্লাস ফর্মালি শুরু করে দিচ্ছি নাকি? হ্যাঁ স্যার। ওকে। তো এখানে যে এই দুইটা ডিফারেন্সটা বলছে, মেমোরেন্ডামটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ফান্ডামেন্টাল, যেটার উপর বেসিস করে ওই প্রতিষ্ঠানটা কি হয়, গঠিত হয়, কনস্টিটিউশন, রাইট? আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি, সেটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল স্যার, ইন্টারনাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্ট্রোল। রুলস। জি স্যার, রুলস ফর ইন্টারনাল কন্ট্রোল রুলস সিস্টেম। রিগার্ডিং ইন্টারনাল ম্যানেজমেন্ট হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর মেমোরেন্ডাম হচ্ছে একটা কোম্পানি কনস্টিটিউশন গঠন হওয়ার যে মূল ভিত্তি সেগুলা। যেমন আপনি যদি চিন্তা করেন, মেমোরেন্ডামের মধ্যে আমরা বলেছিলাম 5টা ক্লজ থাকে, তাই না? তাহলে ওই একটা কোম্পানি কিভাবে গঠিত হচ্ছে এবং ওই কোম্পানির অবজেক্টিভসটা কি, ওগুলো কোথায় বলা থাকে? স্যার এটা থাকে স্যার মেমোরেন্ডামে। মেমোরান্ডামের মেমোরেন্ডামে। মধ্যে। মেমোরেন্ডামে স্যার। মেমোরেন্ডামের যে 5টা ক্লজ থাকবে, 5টা ক্লজ কি আমাদের মনে আছে? জি স্যার, আছে জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। কি জি স্যার। কি? স্যার নেম, নেম, অ্যাড্রেস, অ্যাড্রেস, অবজেক্টিভস, অবজেক্টিভ, লায়াবিলিটি, শেয়ার লায়াবিলিটি ক্যাপিটাল। অফ দ্য ওকে, মেম্বার্স, রাইট। আর কি স্যার অথরাইজ ক্যাপিটাল। ওকে, তাহলে এই দেখেন, লায়াবিলিটিস এবং অথরাইজ ক্যাপিটালটাই হচ্ছে তার প্রতিষ্ঠানটার ফরমেশনটা কি হবে, তাই না? দেন এটার অবজেক্টিভসটা কোথায় থাকে, অবজেক্ট ক্লজে থাকে, যে কি ধরনের কাজের জন্য এই কোম্পানিটা গঠিত হচ্ছে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি থাকে? স্যার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ভিতর থাকে স্যার আসলে ইন্টারনাল কন্ট্রোল, মানে স্যার আসলে কিভাবে আর কি স্যার ব্যবসাটা ওই পরিচালিত কোম্পানিটা চলবে, হবে। তাই না? কোম্পানি জি স্যার। ম্যানেজমেন্টটা কিভাবে, কোম্পানিটা নিজেদের মধ্যে ওই কোম্পানি কিভাবে পরিচালনা হবে, সেটা লেখা থাকে কোথায়? জি স্যার, আর্টিকেলস আর্টিকেল অফ অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে যদি কোনো রুলস থাকে যেটা মেমোরেন্ডামের সাথে কি হয়, কন্ট্রারি হয়, মানে মেমোরেন্ডামের সাথে সাংঘর্ষিক হয়, মেমোরেন্ডামের সাথে যায় না, উইদিন দ্য মেমোরেন্ডাম না হয়, তাহলে সেটা কি হবে, ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? স্যার ইনভ্যালিড ইনভ্যালিড। হবে, কারণ স্যার হচ্ছে। ইনভ্যালিড। ইনভ্যালিড জি হবে। স্যার, আর হচ্ছে তাহলে এগুলা আর্টিকেলস। কি মুখস্থ করার বিষয় আছে? এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না স্যার? জি জি স্যার। স্যার। তারপর বলছিলাম যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কি সহজেই অল্টার করা যায়, যেহেতু উইদিন দ্য ম্যানেজমেন্ট, তাহলে বোর্ড সিদ্ধান্ত নিলেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি করা যাবে, চেঞ্জ করা যাবে। কিন্তু মেমোরেন্ডামের চেঞ্জ করতে গেলে কিছু এডিশনাল ফর্মালিটিস আছে, যার মধ্যে দুইটা জিনিস, 5টা ক্লজের মধ্যে 2টা ক্লজ চেঞ্জ করতে গেলে কোর্টের পারমিশন লাগে। কার পারমিশন লাগে? দুইটা কোটের স্যার। এটা কোনটা? সেটা হলো অবজেক্ট ক্লজ এবং লায়াবিলিটি ক্লজ। অবজেক্ট এবং লায়াবিলিটি। লায়াবিলিটি ক্লজ চেঞ্জ করতে গেলে কি করতে হবে? কোর্টের কোর্টের পারমিশন লাগবে। পারমিশন লাগবে। এছাড়া বাকি যে 3টা ক্লজ আছে সেগুলো, যেমন নাম, আমি যদি কোম্পানির নাম পরিবর্তন করতে চাই অথবা ঠিকানা পরিবর্তন করতে চাই, হ্যাঁ, আর অথরাইজ ক্যাপিটাল পরিবর্তন করতে চাই, তাহলে কি করা যাবে? আমরা বোর্ড থেকে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সেটা পরিবর্তন করা যাবে। এবং অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করতে গেলে বোর্ড সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ আমি অথরাইজ ক্যাপিটাল বাড়াবো, তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পরে এরা একটা কি করবে, আরজিসি তে শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করবে। ওইখানে গভর্নমেন্ট প্রেসক্রাইব ফি আছে, ওই ফি সহ জমা দিবে, তাহলে আরজিসি সেটা কি করবে, পারমিশন দিয়ে দিবে।
তাহলে কোন পরীক্ষা যদি আসে যে কোন কোন ক্লজ গুলো সহজে পরিবর্তন করা যায় না, স্যার কি লাইবিলিটি বলবো? অবজেক্ট এন্ড লায়াবিলিটি ক্লজ। লায়াবিলিটি ক্লজ, এই দুইটা আর ক্লজ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি করা যায়? সহজেই পরিবর্তন চেঞ্জ করা করা যায় যায়। পরিবর্তন করা যায়। এটার জন্য জাস্ট একটা স্পেশাল রেজুলেশন করলেই হয়ে যায়। কিন্তু মেমোরান্ডাম চেঞ্জ করতে গেলে আর্টিকেল অফ ওই স্পেশাল রেজুলেশন তো লাগবেই, পাশাপাশি এই দুইটার ক্ষেত্রে অবজেক্ট এবং লায়াবিলিটি ক্লজের ক্ষেত্রে কি লাগবে? কোর্টের পারমিশন লাগে। পারমিশন লাগবে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কোনো ক্লজ চেঞ্জ করার জন্য কোর্টের পারমিশনের প্রয়োজন নাই। লাগে নাই। না। ওকে, তাহলে মেমোরান্ডাম কি ডিফাইন করে? মেমোরান্ডাম ডিফাইন করে যে একটা কোম্পানির পাওয়ার কি, তারা কোম্পানির সাথে আউটসাইডের রিলেশন, কার রিলেশন? কোম্পানির আউটসাইড। সাথে আউটসাইডের রিলেশন, এবং কোম্পানির শেয়ার হোল্ডার রিলেশন। তাহলে এখানে তিনটা পার্টি, একটা হচ্ছে কোম্পানি নিজে, তাহলে কোম্পানির মধ্যে যারা শেয়ার হোল্ডার আছে তারা, আর একটা হচ্ছে কোম্পানির বাইরে, যেমন ব্যাংক, কোম্পানির সাপ্লায়ার, কোম্পানির কাস্টমার, কোম্পানির কি ক্রেডিটরস, ডেটর যা আছে, এগুলো সবাই হচ্ছে কি, বা রেগুলেটরি অথরিটি যা আছে সবাই হচ্ছে এটা রিলেটেড পার্ট, রিলেশন আছে। এই রিলেশনের মধ্যে কি আছে, কারা কারা? একটা হচ্ছে কোম্পানির মধ্যকার লোক, মধ্যকার মানে হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার, আর কোম্পানি ইটসেলফ, আর হচ্ছে কোম্পানির নন মেম্বার। এই তিনটা ক্যাটাগরিতে রিলেশনটা আছে। কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি, সেটা শুধুমাত্র কোম্পানি এবং Internal. কোম্পানির মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ। কার মধ্যে সীমাবদ্ধ? মেম্বার। কোম্পানি এবং তার মেম্বারদের মধ্যে। কিন্তু মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন কি, কোম্পানি, মেম্বার এবং নন মেম্বারদের সাথে কি রিলেশন, তার মানে আউটসাইডারের সাথে রিলেশন আছে। কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি আউটসাইডের সাথে রিলেশন নাই, নাই। তাই না? এখন মনে করেন ওই কোম্পানি, একটা কোম্পানির সাথে আপনি একটা ট্রানজাকশন করবেন, তাহলে আপনাকে আগে দেখতে হবে যে ওই কোম্পানিটার আসলে এই ধরনের ব্যবসা করার পারমিশন আছে কিনা, তাই না? তাহলে এটা কোথায় দেখবেন? মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম দেখবেন। তারপর বলছে যে যদি কোম্পানির মেমোরেন্ডামের বাইরে গিয়ে অ্যাক্ট বিয়ন্ড দ্য পাওয়ার্স অফ দ্য মেমোরেন্ডাম, মেমোরেন্ডামে যা অথরিটি দেওয়া আছে তার বাইরে গিয়ে সে কি করে, কোনো কাজ করে, তাহলে এটা কি ভ্যালিড হবে না ভয়েড হবে? ভয়েড। ভয়েড মানে বাতিল, তাই না? তাহলে মেমোরেন্ডামে যেটা পারমিট করে না এমন কিছু করা যাবে না, যদি এমন কিছু করে সেটা ভয়েড। সেটা কি? ভয়েড। ভয়েড। এবং ওই মেমোরেন্ডামে কভার করে না এমন কোনো কাজ আপনি করলেন, করার পর পরবর্তীতে আবার মেমোরেন্ডাম কারেকশন করে, হ্যাঁ, বা বোর্ডে সিদ্ধান্ত নিয়ে আপনি কি করলেন, বললেন যে এটা আমরা রেটিফাই করব। রেটিফাই করা মানে কি, ঘটনাটা আগে ঘটছে, পরবর্তীতে সেটাকে কি করলেন, বৈধতা দিলেন। এটা যদি 100% শেয়ার হোল্ডারও এরকম ভোট দিয়ে এটাকে রেটিফাই করে, তাও এটা কি হবে না, সংশোধন করা যাবে না। না। তার মানে পরীক্ষা যদি এমন আসে যে মেমোরেন্ডামের বাইরে গিয়ে কোনো কাজ করলে সেটা যদি কোম্পানির মেম্বাররা আনএনিমাসলি মানে সর্বসম্মতিক্রমে যদি তারা কি করে এটা সংশোধন করার জন্য সিদ্ধান্ত নেয়, তাহলেও সেটা কি হবে না, কারেক্ট ভ্যালিড করা হবে না। যাবে না। কারণ যেই সময় ঘটনা ঘটেছিল সেই সময় এটা ওই অথরিটিতে পড়ে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। এটা হলো মেমোরেন্ডামের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? মেমোরেন্ডামের মেমোরেন্ডাম। ক্ষেত্রে। কিন্তু যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে নাই কিন্তু এরকম কোনো কাজ করেছেন কিন্তু মেমোরেন্ডামের মধ্যে কভার করে, আর্টিকেলে কভার করে না, তাহলে সেই ক্ষেত্রে ওই যদি রেটিফিকেশন করে মেম্বাররা, তাহলে এটা কি করা যাবে, সংশোধন করা যাবে। কিন্তু মেমোরেন্ডামের বাইরে গিয়ে কোনো কাজ করলে সেটা করা যাবে না। দুইটা পার্থক্য কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তার মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কভার করছে না কিন্তু মেমোরেন্ডামে কভার করে, এমন কোনো কাজ করলে সেটা পরবর্তীতে সংশোধন করে বৈধতা দেওয়া যাবে। কিন্তু যদি এমন কোনো কাজ করা হয় যেটা মেমোরেন্ডামে কভার করে না, তাহলে সেটা কি পরবর্তীতে সর্বসম্মতিক্রমেও যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাও এটা কি করা যাবে না, সংশোধন ভ্যালিড করা যাবে না। করা যাবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। বলছে যে ইফ অ্যান অ্যাক্ট উইদিন দ্য পাওয়ার অফ মেমোরেন্ডাম, মানে মেমোরেন্ডামের মধ্যে পড়ছে কিন্তু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কভার করে না, তাহলে সে কি কি করতে হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি করতে হবে, চেঞ্জ আনতে হবে, এটা রেটিফিকেশন করা যাবে, কারেকশন করা যাবে। কিন্তু যদি এটা কিসের মধ্যে না পড়তো, মেমোরেন্ডামের মধ্যে কভার না করতো, তাহলে সেটা কি করা যেত না, রেটিফাই করা যেত না। এখন দেখা গেল যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটা কাজ করেছে যেটা
আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী সাপোর্ট করে না, তখন কি করতে হবে? তখন ওই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এটা ওই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কারেকশন করতে হবে। কিন্তু যদি এমন হয় যে মেমোরেন্ডামের সাপোর্ট করে না, তাহলে সেই ক্ষেত্রে আর কিছু করার নাই, ওইটাকে বৈধতা দেওয়া যাবে না। এখানে যেগুলো আছে যে থিওরিটিক্যাল দেখেন, বলছে যে একটা লিমিটেড বাই শেয়ার কোম্পানির মেমোরেন্ডামে কি কি থাকে, দেখেন 5টা ক্লজ আমরা যা যা পড়েছিলাম, দেখেন কোম্পানির নেম, রেজিস্টার্ড অ্যাড্রেস, অবজেক্টস, লায়াবিলিটি ক্লজ, শেয়ার ক্যাপিটাল। তাহলে মিল পাচ্ছি তো নাকি? একটু মাঝে মধ্যে আওয়াজ দিন, নাহলে তো বুঝতে পারবো না যে আপনারা ঘুমাই গেছেন না আছেন। জি স্যার। জি স্যার। এই রমজানের মধ্যে আমি যদি টানা 1.5 ঘন্টা কথা বলি আর আপনারা মাঝে মধ্যে যদি একটু সাউন্ড না করেন, তাহলে কি এটা ভালো হবে? না স্যার। হবে না, মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হবে। হ্যাঁ, ওকে, রেসপন্স করতে হবে। তারপর বলছে এখানে দেখেন কি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন লিমিটেড বাই শেয়ার, এইগুলা লিখছে। আমরা এখানে যা আছে তার চেয়ে একদম সোর্স ডকুমেন্টটা আমরা ভালো করে দেখেছি না, যেটা থেকে দেখা দরকার? কোনটা থেকে জি দেখেছিলাম? সরাসরি মেমোরেন্ডাম দেখেছিলাম। দেখা যাচ্ছে কিনা নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, কি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? এটা কি যে কোনো কোম্পানি মেমোরেন্ডাম দেখা যাচ্ছে? না স্যার, স্যার, কোম্পানি স্পেসিমেন অফ মেমোরেন্ডাম। হ্যাঁ, এটা স্যার কি আপনার সবুজ লেকচার কালার? শিটে দেখা স্যার যাচ্ছে। আপনার পিডিএফটা দেখা যাচ্ছে, স্পেসিমেন অফ মেমোরেন্ডাম। তাহলে কিভাবে হবে? আমার তো এখানে স্যার ওই স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে দেখা যাবে। তা তো বুঝলাম, আগে তো আমি যখন নতুন করে আসলে ওই অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার ডাউনলোড করছি, তো সমস্যা এখানে হয়েছে। আগে যেটা হয়তো আমি যতগুলা পিডিএফ ওপেন করে রাখতাম, উপরে আমার বারে দেখাইতো, আমি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতাম, সেটাই দেখাইতো। এখন তো আপনার মনে হয় আলাদা আলাদা করে দেখাতে হবে নাকি? লক্ষণ তো বেশি ভালো জি না, স্যার, কষ্টের আলাদা কাজ। করে দেখালে মনে হয় দেখতে পারবো। তো কষ্টের কাজ, লাইফটা সহজের জায়গায় কি হয়ে গেল, কঠিন হয়ে গেল। স্যার আপনি কি জুমে শেয়ার স্ক্রিন করার সময় শেয়ার হোল স্ক্রিন অপশনটা চুজ করছেন? তাহলে কিন্তু মাঝে মধ্যে মানে সমস্যাটা নাও হতে পারে। না, নর্মালি যেটা হয় আমার এখানে যেটা হতো, আমার তো মনে করেন 5টা পিডিএফ ফাইল ওপেন, রাইট? তো ওই পিডিএফ এর একটা ফাইলের পাশাপাশি সবগুলোর নাম দেখাতো, আমি যেটা যেটা সিলেক্ট করতাম ট্যাবের মতো সেটা নিত। তো আজকে দেখি স্যার, এটা আবার ঠিক। হ্যাঁ, স্যার ক্রোম দিয়ে ওপেন করেন, তাহলে এইভাবে হবে, অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে। আমাকে যাই হোক, এখন আমি তো এটার জন্যই সমস্যায় পড়ে গেলাম, দেখি কি করা যায় স্যার গত এখন। ক্লাস তো হয়েছিল হ্যাঁ ঠিকভাবে। হয়েছিল, ওই যে মাঝখানে যে বেশি কেরামতি করেছি এই জন্য ধরা পড়েছি। এটা এখন কি করা যাবে? হ্যাঁ, এটা স্ক্রিন শেয়ার নিলাম। হুম, দেখা যাচ্ছে জি স্যার। এটা? এই যে মেমোরেন্ডাম ব্র্যাকেট লিমিটেড, আমরা তো একদম রিয়েল ভার্সন থেকেই গত ক্লাসে দেখেছিলাম, তাই না? জি আর স্যার। ম্যানুয়ালে যেটা আছে এটা হচ্ছে এখান থেকে নিয়ে এটাকে সামারাইজ করে একেবারে ট্যাবলেট আকারে দিয়েছে। তাহলে আমরা অরিজিনাল জিনিসটাকে দেখলাম, যাতে আমাদের আজীবন কি লাগে, কাজে লাগে, তাই না? তাহলে এই যে 5টা ক্লজ, দেন হচ্ছে এগুলো, দেন যারা শেয়ার সাবস্ক্রাইবার থাকবে, নিয়ম হচ্ছে যারা কোম্পানির শেয়ার হোল্ডার থাকবে তাদের কমপক্ষে একটা করে কি করতে হবে, শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, তাই না? আর যদি ডিরেক্টর হইতে হয় তাহলে কি করতে হবে স্যার, মনে আছে? কোয়ালিফিকেশন। রাইট, কোয়ালিফিকেশন শেয়ার তাকে কি করতে হবে, অ্যাভেল করতে হবে, নাইলে সে কি হতে পারবে না। ডাইরেক্টর হতে পারবে না। রাইট, এই যে দেখেন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এখানে বলা আছে এটা প্রিলিমিনারি, বলছে ইন্টারপ্রিটেশন এগুলা দিছে। দেন প্রাইভেট কোম্পানির ডেফিনিশনটা এটা তুলে দিছে আর কোম্পানি আইন অনুযায়ী। দেন বিজনেস, সে কি বিজনেস করবে সেটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যেই অবজেক্ট ক্লজে বলা আছে সেই অনুযায়ী সে বিজনেস করবে, এটা এখানে বলছে। তার শেয়ার ক্যাপিটালটা কি হবে, অথরের শেয়ার ক্যাপিটাল কি হবে, এখানে বলছে শেয়ার সার্টিফিকেট লিয়েন,
এখান থেকে আপনাদের মনে রাখতে হবে যে টপিক গুলা যে আসলে এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি কভার করে। এই যে শেয়ার ট্রান্সফার এন্ড ট্রান্সমিশন, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। শেয়ার ট্রান্সফার মানে হচ্ছে একজন জীবিত শেয়ার হোল্ডার আরেকজনকে ট্রান্সফার করা, কিন্তু ট্রান্সমিশন কখন হয়? যখন বাই ল ট্রান্সফার হয়। তার মানে আপনি মারা গেলেন, মনে করেন আপনি শেয়ার হোল্ডার ছিলেন, আপনি মারা গেলেন, তাহলে আপনার এখন শেয়ার হোল্ডার কে? আপনার এই শেয়ারের মালিক কে এখন? উত্তরসূরি উত্তরাধিকার যারা থাকবে আমার স্যার। ছেলে। আপনার উত্তরাধিকার, তাই না? আইনগত স্যার। উত্তরাধিকার। এই যে দেখেন, এই যে আইনগত উত্তরাধিকাররা যদি ট্রান্সফার করে সেটাকে বলে ট্রান্সমিশন, আর যার শেয়ার সে নিজে যদি ট্রান্সফার করে সেটাকে কি বলে? ট্রান্সফার বলে। কিন্তু ট্রান্সফার। স্যার এটা কি ওই শেয়ারটা জিনিস ক্রয়ের সময় স্যার ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যেমন নমিনি টাইপ থাকে ওরকম কিছু একটা, নাকি এর উত্তরাধিকার কে পাবে স্যার? উত্তরাধিকার হচ্ছে গিয়ে একটা তো হচ্ছে আপনি আপনি যখন শেয়ার ক্রয় করেন তখন তো আপনি নমিনি দেনই। এছাড়া হচ্ছে আবার এটা নিয়ে অনেক ডিসপুট হয়, সেজন্য তখন হয় কি, ওয়ারিশ যারা থাকে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে হবে, হ্যাঁ, সেগুলো তখন কোর্ট থেকে ডিসাইড হয়, অথবা ওই আপনার এলাকার যে চেয়ারম্যানের কাছ থেকে ওই এটাকে কি বলে, ওয়ারিশ সার্টিফিকেট নেওয়া হয়। কি নেওয়া হয়? ওয়ারিশ ওয়ারিশ সার্টিফিকেট। সার্টিফিকেট। সেই অনুযায়ী ইয়ে করে। নরমালি কি হয়, যিনি শেয়ার হোল্ডার থাকেন তার ওয়াইফ, তার হাজবেন্ড, অথবা তার ছেলে, মেয়ে, ভাই, এগুলো হচ্ছে তার কি আইনগত যেই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা এটার মালিক হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি জীবিত অবস্থায় লিখে যান যে আমি মারা যাওয়ার পর আমার এই শেয়ারের মালিক হবে মিস্টার সলিমউদ্দিন, তাহলে সলিমউদ্দিন হবে। ঠিক আছে? জি তাহলে স্যার। যার শেয়ার তিনি যদি ট্রান্সফার করেন সেটা হচ্ছে ট্রান্সফার, কিন্তু যার শেয়ার তার অবর্তমানে, দ্যাট মিনস সে মারা গেল অথবা উইল করে গেল, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? ট্রান্সমিশন। 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 বুঝতে পারছি স্যার? জি স্যার। আর জি স্যার। অল্টারেশন মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? শেয়ার ক্যাপিটাল। তো আপনি যদি শেয়ার ক্যাপিটাল বাড়ান বা কমান সেটা কিভাবে করবেন সেটা এখানে বলা আছে। বরোইং পাওয়ার, আপনি লোন যদি নেন কারো কাছ থেকে, ব্যাংক থেকে বা কোন কোন জায়গা থেকে লোন নিতে পারবেন, যদি এখানে লেখা থাকে যে আপনি পার্সন, এই যে দেখেন কোম্পানি লোন নিতে পারবে, যে কোনো পার্সন, ব্যাংক, ফার্মস, কোম্পানিজ এবং পার্টিকুলারলি ফ্রম এনি ডিরেক্টর, এই যে ডিরেক্টরের কাছ থেকে নিতে পারবে। এখন যদি তার এই আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলতো যে ডিরেক্টরের কাছ থেকে লোন নেওয়া যাবে না, কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া যাবে না, তাহলে কোম্পানি ওই ধরনের ট্রানজাকশন করতে পারবে না, শুধুমাত্র ব্যাংক, ফার্ম, কোম্পানি থেকে নিতে পারবে। বুঝতে পারছি স্যার? তাহলে এখানে তার অথরিটিটা বুঝাচ্ছে যে তারা বোর্ডে যারা আছে তারা কি কি করবেন, কিভাবে করবেন, এগুলো সব এখানে বলা আছে। কোরাম মানে কতজন হলে ওই একটা মিটিং এর সিদ্ধান্ত নেওয়া যাবে। এখানে বলছে 4 জন। তাদের আমরা দেখছিলাম যে শেয়ার হোল্ডার ছিল, মেম্বার ছিল 6 জন, তার মধ্যে 4 জন লাগবে। তারা এখানে বলছে যদি 3 জন বলতো তাহলে 3 জন। এইগুলো এখানে আছে, এই যে 6 জন শেয়ার হোল্ডারের নাম আছে। কোয়ালিফিকেশন শেয়ার, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ডিরেক্টররা কি কি করতে পারে, কোম্পানির পক্ষ হয়ে তারা কোনো এগ্রিমেন্ট করতে পারবে, এই করতে পারবে, সেই করতে পারবে, এগুলো সবগুলো তাদের অথরিটি গুলো এখানে দেওয়া আছে। কোম্পানি যারা ডিরেক্টর থাকবেন বা এমডি থাকবেন, তারা এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে তাদেরকে যে অথরিটি দেওয়া আছে সেই অথরিটির মধ্যে থেকে কাজ করবেন। এর বাইরে যদি যান তাহলে সেটার জন্য তিনি পার্সোনালি কি হবেন? লায়াবল হবেন। ম্যানেজিং ডিরেক্টর কে হবেন, চেয়ারম্যান কে হবেন, বা কত বছর পর্যন্ত উনি থাকবেন, এই যে দেখেন বলা আছে কত বছর পর্যন্ত থাকবে 3 ইয়ার্স। চেয়ারম্যান? 3 বছর পর্যন্ত। এই যে এখানে কত বছর পর্যন্ত বলছে এমডি? 3 বছর পর্যন্ত। কারণ এর মধ্যে যদি সে রিজাইন করে তাহলে আলাদা ব্যাপার, আর যদি তার কোনো ডিসকোয়ালিফিকেশন হয় তাহলে 3 বছর আগেই বাদ চলে যাবে। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ইয়ে করেছি। এখন আমাদেরকে দেখতে হবে শিডিউল। আমরা কি শিডিউলটা পাঠিয়েছিলাম না গত ক্লাসে? জি স্যার। তাহলে শিডিউল দেখেন, এখানে ফার্স্ট শিডিউলে কি আছে? শেয়ার দ্বারা সীমিত, তার মানে কি লিমিটেড বাই শেয়ার, তাই না? লিমিটেড বাই শেয়ার কোম্পানির ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন, দ্যাট মিন্স আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। কি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন? একটা অ্যাসোসিয়েশন। লিমিটেড বাই শেয়ার কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি থাকতে হবে, তাহলে সেটা কোথায় পাওয়া যাবে? তফসিল 1। তফসিল 1। তো আপনাদেরকে এটার ভিতরে গিয়ে সব পড়ার দরকার বা মুখস্থ করার দরকার, জাস্ট একটু গো থ্রু করবেন। শুধুমাত্র কোন শিডিউলের নামগুলা, যে শিডিউল 1, শিডিউল 1 এ কি থাকে, শিডিউল 2 তে কি থাকে, এইভাবে একটু আপনাদেরকে এই শিডিউল দেখেন টোটাল কয়টা শিডিউল আছে।
শিডিউল কয়টা আছে? 12টা স্যার। 12টা। এই শিডিউল কোন শিডিউলে কি আছে এগুলো একটু আপনাদের জানতে হবে। যে শিডিউল 11 এর পার্ট 3 তে এখানে কিছু ডেফিনিশন, রিজার্ভ, এগুলো ডেফিনিশন বলছে। এরকম আপনারা ইন্ডেক্সটা একটু নিজেদের জন্য করে নেবেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। পরীক্ষায় আসতে পারে যে এইটা কোন শিডিউলে বলা আছে বা এই শিডিউলে নিচের কোনটি বলা আছে, তখন আপনাকে ওখান থেকে টিক মার্ক দিতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে জন্য পারছি। জাস্ট টপিকটা জানা দরকার। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের যেই আলোচনা সেটা দেখেন, সেটা কিন্তু মেজরই আমাদের পড়াশোনা শেষ, কিন্তু এটার জন্য যেটা লাগবে সেটা হইলো স্ক্রিন শেয়ার যে দিব সব তো ক্লোজ করতে হবে কিছু। উম, উম, বুঝলাম। ফার্স্ট ক্লাস কোথায় গেল? চ্যাপ্টার 1। ওকে, স্ক্রিন শেয়ার করতে হবে। এই অপারেশন ক্লাসিফিকেশন অফ শেয়ার। এই যে এখানে যা যা আছে এই জিনিসগুলো সব আমাদের আলোচনা হয়ে গেছে গত ক্লাসে। এখন আমাদের এই নতুন যে জায়গাটা সেটা হচ্ছে যে একটা মেমোরান্ডামে কিভাবে অল্টারেশন করতে হয়। আমরা তো জেনেছি যে মেমোরান্ডাম অল্টারেশন করতে গেলে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করা লাগে, তবে দুইটা জায়গা চেঞ্জ করতে গেলে কি লাগে? গভর্নমেন্টের হচ্ছে গিয়ে গভর্নমেন্টের বা কোর্টের পারমিশন কোর্টের পারমিশন লাগে। গভর্নমেন্ট অথবা কোর্টের পারমিশন লাগে। তো এখানে বলছে যে এই মেমোরান্ডামে পরিবর্তন করার জন্য সেকশন 12 এর মধ্যে বলা আছে যে অবজেক্ট ক্লজ চেঞ্জ করতে গেলে কি কি ক্ষেত্রে অবজেক্ট ক্লজ পরিবর্তন করা যাবে, কোন কোন ক্ষেত্রে অবজেক্ট ক্লজ পরিবর্তন করা যাবে। এখন যদি পরীক্ষায় আসে যে একটা মেমোরান্ডামের অবজেক্ট ক্লজ নিচের কোন কোন কেসে চেঞ্জ করা সম্ভব, এই যে এখান থেকে যে কোনো 4টা দিবে, একটা ভুল দিবে, তাহলে আনসার তখন আমাকে করতে হবে কি কি। দেখেন, যদি আমি বিজনেসটা মোর ইকোনমিক্যালি এবং এফিশিয়েন্টলি করার জন্য কোনো চেঞ্জেস আনা লাগে, সেটা যদি এইটার মেইন পারপাস, তাহলে একটা বিজনেসের মেইন পারপাস কি, তার ওই অবজেক্ট ক্লজে যেটা বলা আছে সেটা, তাই না? জি স্যার। আর সেখানে বলা ছিল মনে করেন ট্রেনিং, এখন হয়তো এটা মনে করেন ছিল ফিজিক্যাল ট্রেনিং, এখন যুগ চেঞ্জ হয়ে দেখা গেল যে এটা কি আপনার এখন কি ফিজিক্যাল ট্রেনিং এর চেয়ে এখন অনলাইন ট্রেনিংটা যাতায়াত বা সবকিছু ডিস্টেন্স লার্নিং এর জন্য এখন ওটা প্রয়োজন হয়, তাই না স্যার? জি স্যার। জি তাহলে স্যার। সেই জন্য আপনি দেখলেন যে হ্যাঁ আমার ট্রেনিং বিজনেসটা ট্রেনিং এ আছে, কিন্তু ওই বিজনেসটাকে আমাকে কি করার জন্য আরো ইফেক্টিভলি করার জন্য আমাকে এটা যদি অনলাইন ট্রেনিং আমি করি তাহলে কি হবে, বিজনেসটা আরো ভালো হবে, তাই না? এফেক্টিভ। তাহলে এই যে ইমপ্রুভড ওয়েতে আমি কি করব, আমার ওই ট্রেনিং পারপাসটা ফুলফিল করব। টু এনলার্জ অর চেঞ্জ দ্য লোকাল এরিয়া, মনে করেন আগে আপনার বিজনেসটা ছিল যে এরকম, আপনি ওখানে লেখা ছিল যে আমার নামে যে আপনি শুধুমাত্র ঢাকা ডিভিশনে বিজনেস করবেন। কোথায় করবেন? ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশনে। এখন আপনি দেখলেন যে না, আপনার এই বিজনেসটার প্যাটার্নটা এমন হয়েছে না, সারা বাংলাদেশে এখন অপরচুনিটি আছে বা দেশের বাইরেও আপনাকে বিজনেস করতে হবে বা এক্সপোর্ট করতে হবে, তখন আপনি কি করবেন? তাহলে আপনার মেয়র নামে এই পরিবর্তনটা আনবেন না, যে আপনার কোন এরিয়াতে আপনি বিজনেস করবেন। জি স্যার। দেন বলছে ক্যারি অন সাম বিজনেস হুইচ
আন্ডার দ্য এক্সিস্টিং সার্কামস্টেন্স মে, মানে বর্তমান যেই মেমোরান্ডামে যে অবস্থায় আছে সেইটা দিয়ে দেখা যায় যে কোনো বিজনেস সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটাতে আরো কিছু ইফেক্টিভ বা এফিশিয়েন্ট কিছু অ্যাড করা দরকার ওই পরিবর্তনগুলোর জন্য। তখন আপনাকে সেটা জাস্টিফাই করতে হবে, হ্যাঁ এই কারণে আমার বিজনেসের এই পরিবর্তনটা দরকার। রেস্ট্রিক্ট অর অ্যাবান্ডন এনি অফ দ্য অবজেক্ট, তার মানে ওই অবজেক্ট ক্লজে মনে করেন যদি আপনার 40টা টার্মস থাকে, আপনি সেখান থেকে কোনোটা বাদ দিবেন, তাহলে সেটা কি মনে করেন আগে হয়তো আপনার রিয়েল এস্টেট বিজনেসও ছিল, আপনার ল্যান্ড ডেভেলপিং ছিল, আপনি এখন চিন্তা করলেন যে না আমি ল্যান্ড ডেভেলপিং বিজনেসটা অবজেক্ট ক্লজে রাখবো না, তাহলে কি করতে হবে? তখন এটা ওই ব্যবসাটা আপনি করতে যাচ্ছেন না, বা ওই ব্যবসাটা যেই কয়টা ব্যবসা আগে ছিল সেখান থেকে কোনো একটা ব্যবসা রেস্ট্রিকশন হয়ে গেছে গভর্নমেন্টের, অথবা বৈধ না, তখন আপনি কি করবেন? অবজেক্ট ক্লজ থেকে সেটা বাদ দিবেন। অথবা আপনি নিজেই চাচ্ছেন যে এই ধরনের ব্যবসা না করতে, আপনি হালাল বিজনেস করবেন, কি করবেন? হালাল বিজনেস করবেন, আপনি এখন আর সুদের ব্যবসা করবেন না, তাহলে আপনি কি অবজেক্ট ক্লজ থেকে সেটা বাদ দিবেন না? জি স্যার। জি স্যার। টু সেল অর ডিসপোজ অফ দ্য হোল অর এনি অফ দ্য, ওই যে আন্ডারটেকিং, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের একটা কোম্পানির 3টা ফ্যাক্টরি আছে, কয়টা ফ্যাক্টরি আছে? 3টা। 3টা ফ্যাক্টরি। একটা ধরেন ওই যে রাজবাড়ী মানে ফরিদপুরের দিকে আছে, একটা আছে গাজীপুর, আর একটা ধরেন আপনি এদিকে কোথায় সোনারগাঁর দিকে। এখন দেখলেন যে না, এখন ওই সোনারগাঁর ওই প্ল্যান্টটা আমার দরকার নাই, ইউনিটটা, কারণ ওইদিকে আমার প্রোডাক্ট খুব একটা বিক্রি হয় না, ওইদিকে এখন অনেক ফ্যাক্টরি হয়ে গেছে সেম নেচারের, এই জন্য আমার ওইটা ইফেক্টিভ হয় না, ওইটা আমি বন্ধ করে দিব, ওইটা ব্যবসা ভালো হয় না। তাহলে আপনি কোনো একটা বিজনেস ইউনিট বন্ধ করতে গেলে কি করতে হবে? মেমোরান্ডাম জি। এখন ওই তারপর হচ্ছে মনে করেন আপনার গ্যাস ফিল্ড ছিল, আপনার গ্যাস ফিল্ডের জন্য ব্যবসা আপনি নিছেন, কারণ গ্যাস ফিল্ড ছিল, খনি ছিল 5টা, এর মধ্যে কোনো একটা গ্যাস ফিল্ড বন্ধ করবেন, তাহলে কি করতে হবে? বিক্রি করতে হবে। হ্যাঁ, ওই বিক্রি করার সময় বা ডিসপোজ অফ করার সময় তখন এটা পারমিশন লাগবে, কারণ আপনি একটা ক্যাপিটাল অ্যাসেট কি করছেন? অ্যাবান্ডন করছেন, তাই না? অথবা যদি আপনি কোনো কোম্পানি, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, অথবা একটা কোম্পানিকে ভাগ করে 2টা কোম্পানি হয়, তাহলে মার্জার বা অ্যামালগামেশন হলে তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই পারমিশন। অবজেক্ট অবজেক্ট ক্লজে পরিবর্তন আনতে হবে সেকশন 12 অনুযায়ী, এবং সেটার জন্য কি লাগে? কোর্টের পারমিশন লাগে। এটা ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ক্লাসে হচ্ছে প্রসপেক্টাস। আপনারা একটু বাসায় যে প্রসপেক্টাস আমি দিয়েছি সেটা একটু গো থ্রু করবেন। আর আজকে আমরা যেটা করব, একটু বেসিক জিনিস আলোচনা করব। এখানে হয়তো থিওরিটিক্যাল জিনিস অনেক কিছু আপনারা পড়ছেন, কিন্তু বাস্তবে এই ট্রিটমেন্টটা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা হয়তো অনেক সময় বুঝতে সমস্যা হয়, বিশেষ করে ক্যাপিটালের জন্য। কিসের জন্য? ক্যাপিটালের জন্য। ক্যাপিটালের জন্য। আমি একটু একটা এক্সেল ফাইল ওপেন করি, তাহলে একটু লিখতে সুবিধা হবে। এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা দেখবো যে একটা কোম্পানি কিভাবে ডে 1 থেকে তার বিজনেসটা স্টার্ট করে ইন টার্মস অফ ক্যাপিটাল। ইন টার্মস অফ কি? ক্যাপিটাল। ক্যাপিটাল। আমরা তো শিখেছি যে মেমোরান্ডামের মধ্যে কি থাকে? অথরাইজ ক্যাপিটাল থেকে। ক্যাপিটাল স্যার। কোনো অসুবিধা নাই, আমরা একটু বড় করেই লিখবো। এখানে যদি আমরা লিখি অথরাইজড ক্যাপিটাল, দেখা যাচ্ছে কি লেখাটা? জি স্যার। অথরাইজড ক্যাপিটাল। জি স্যার। অথরাইজড ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি স্যার? যেটা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। স্যার অঙ্গীকার আমরা বুঝি যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এ কোম্পানি ক্যান রেইজ। কোম্পানির সর্বোচ্চ লিমিট সে কত শেয়ার ক্যাপিটাল করতে পারবে, রাইট? জি স্যার। টাকা পার শেয়ার, ওকে, দেন ভ্যালু, নাকি? জি স্যার। ভ্যালুটা কি হবে? টাকায় হবে নাকি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা যদি একটা হাইপোথেটিক্যাল ডাটা নিয়ে কাজ করি,
সে আমি বললাম যে একটা কোম্পানির 10 লাখ শেয়ার, কত শেয়ার? 10 লাখ। 10 লাখ শেয়ার। এটা একটু কমা চিহ্ন দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে একটা কোম্পানির 10 লাখ শেয়ার, রাইট? 10 টাকা করে, কত করে? 10 10 টাকা টাকা করে। করে। তাহলে ওই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল কত হবে? 1 crore। 1 crore, করতে রাইট? স্যার। জি ওকে। স্যার। এইটা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্টটা কি? এই যে অথরাইজ ক্যাপিটালের ইম্প্যাক্টটা কি? কোনো ইমপ্যাক্ট নেই। হুম, স্যার এইটা তো কোনো ইনপুট নাই। কেন ইম্প্যাক্ট নাই? কারণ এটা ট্রানজাকশন না। কি? এটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন না। 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 এটা জাস্ট একটা ইনফরমেশন। এটা কি? একটা জাস্ট ইনফরমেশন। ইনফরমেশন। তাহলে এটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন না, রাইট? তাহলে এটা লাল কালার করে দিলাম, ট্রানজাকশন না, তাই না? ক্রস, ওকে, ক্লিয়ার স্যার? তাহলে ওকে স্যার। অথরাইজ ক্যাপিটাল আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আমরা যদি চিন্তা করি, ক্যাপিটাল মানে লাইবিলিটি, লাইবিলিটি কোথায় থাকবে? ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্যাপিটাল লাইবিলিটি সাইডে থেকে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে থাকবে, ওকে, রাইট, খুব ভালো। যদি ওখানে থাকে তাহলে অথরাইজ ক্যাপিটাল, তাহলে ওখানে লাইবিলিটি হিসেবে একটা অ্যামাউন্ট থাকবে, এগুলো যোগফলে আসবে, তাই তো? নো স্যার। কোম্পানির টোটাল লাইবিলিটি ক্যালকুলেশনে কি ওই অথরাইজ ক্যাপিটালের অ্যামাউন্টটা যোগ হয়ে আসবে, এই তো? না না স্যার। স্যার। আসবে না। এই কোন ভদ্রলোক আমার স্ক্রিনটাকে আবার দাগ দিয়ে শেষ করে দিচ্ছেন বলেন তো? আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝে গেলাম যে অথরাইজ ক্যাপিটাল, ওই দেখেন এখনো করছে 946, এটা কে? মির্জা বাচ্চার কাছে দিয়ে গেছে নাকি ল্যাপটপ? যে তুমি একটু চালাও, আমি আসি। দেন তাহলে অথরাইজ ক্যাপিটাল আমরা সবাই বুঝে গেলাম, এটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন না, এটার জন্য কোনো জার্নাল হবে না, কোনো কি ভাউচার এন্ট্রি হবে না, তাই না? জি স্যার। ওকে, তাহলে সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লাখ শেয়ার। এখন আমরা ধরলাম যে 5 জন শেয়ার হোল্ডার। কয়জন শেয়ার হোল্ডার? 5 জন। 5 জন শেয়ার হোল্ডার, এবং তারা এক একজনে 2000 করে শেয়ার সাবস্ক্রাইব করবে। কত করে? 2000 করে। 2000 করে করবে, সাবস্ক্রাইব করবে। শব্দগুলো মনে রাখবেন, কি করবে? সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করবে। দ্যাট মিন্স সে 2000 শেয়ার সে কি করবে? ওন করবে। কি করবে? কনসেন্ট দিয়েছে, সম্মতি দিয়েছে, সে 2000 শেয়ার নিবে। ওকে, তাহলে আমরা ওকে। কতজন শেয়ার হোল্ডার ছিল বলছিলাম? 5 জন। কত করে? 2000 শেয়ার করে, রাইট নাকি? জি স্যার। তাহলে 2000 শেয়ার করে 10 টাকা করে কত টাকা ভ্যালু আসবে? 1 লক্ষ। 1 লক্ষ। তাহলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? সেটা কি এটাও বলতে পারবে? ট্রানজাকশন। ব্যাংক ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ওকে, যে ভদ্রলোক বলছে ওই লোক তো স্যার। অ্যাকাউন্টিং এ খুবই দুর্বল। না খুবই স্যার, না স্যার, এটা কোনো ট্রানজাকশন হবে না, কারণ স্যার এরা তো স্যার হচ্ছে নিতে সম্মত হয়েছে, এখন তো নিই নেই স্যার। স্যার ট্রানজাকশনটা তো হবে পেইড আপ ক্যাপিটালের স্যার। এই তো। আর কে আছে বলেন, এক একজন এক এক রকম বলেন, কারণ যার যার মধ্যে যেটা আছে সেটা না বললে তো আমি বুঝতে পারবো না যে কোথায় গ্যাপটা, তাই না স্যার? স্যার জি স্যার। ট্রানজাকশন হবে না। ওকে, নন নাম্বার 1 হচ্ছে ট্রানজাকশন। যে ট্রানজাকশন ট্রানজাকশন তো হবে হবে না। না। সবাই কি একমত যে এটা ট্রানজাকশন হবে না? জি স্যার, একমত স্যার, ট্রানজাকশন হবে না জি এটা। স্যার। বাকিরা কি বলে? 2-3 জন বললে তো আমি বুঝতেছি না। জি স্যার, এটা ট্রানজাকশন হবে না। হবে না। আচ্ছা, এখন বলেন তো, আমি যখন কোনো কাস্টমার কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করি, হ্যাঁ, সে আমার সাথে কোনো একটা কন্ট্রাক্ট করে, এগ্রিমেন্ট করে। যখন একটা কন্ট্রাক্ট করলে, আপনি বাসা ভাড়া নিলেন, কন্ট্রাক্ট করলেন, তাহলে কি এটা কি ট্রানজাকশন হবে না হবে না? হবে না স্যার। ট্রানজাকশন হবে না স্যার, চুক্তি। হবে না স্যার। এর কোনো কেন? ট্রানজাকশন আপনি বাসা ভাড়া নিলে, কন্ট্রাক্ট করলে এটা ট্রানজাকশন হবে না? না স্যার। না স্যার, হবে না, কারণ স্যার না এখানে স্যার, কোনো ট্রানজাকশন আর্থিক হবে না। কন্ট্রাক্টের যখন উপর ভিত্তি। স্যার তখন হবে স্যার কেন? ট্রানজাকশন। আপনার কন্ট্রাক্টে বলা নাই যে প্রতি মাসের ভাড়া 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা লেখা আছে না? লেখা আছে কিন্তু কিন্তু টাকাটা তো স্যার এখানে কোনো আর্থিক সংগঠন লেনদেন নাই। হয়নি। তার মানে আপনারা বুঝে দিতে চাচ্ছেন যে নগদ টাকা লেনদেন না করলে, ক্যাশ টাকা ট্রানজাকশন বা ক্যাশে বা ব্যাংকে নগদ টাকা পেমেন্ট না করলে এটা ট্রানজাকশন হবে না, এটা বুঝতে চাচ্ছেন? না জি স্যার, স্যার। নগদ টাকা না স্যার। না স্যার, নগদ টাকা শুধু না স্যার, হচ্ছে হলো একটা তাহলে এই যে হচ্ছে হলো খরচ। যারা বলতেছিলেন যে এখানে কোনো আর্থিক লেনদেন হয় নাই, স্যার মানে
স্যার মানে হচ্ছে হলো একটা স্যার মানে ট্রানজাকশন তখনই আমরা স্যার লিপিবদ্ধ করবো যখন হচ্ছে ওইটা হচ্ছে হলো ঘটে যাবে, মানে হচ্ছে স্যার ঘটার পরে ট্রানজাকশনটা আমরা স্যার লিপিবদ্ধ করবো, ঘটবে সেটার উপর তো ভিত্তি করে ট্রানজাকশন লিপিবদ্ধ করবো না স্যার, ঘটার পরে অর্থাৎ এখন মনে হিস্টোরিক্যাল। করেন আমি যখন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করলাম আমি এটা শেয়ার নিব, তাহলে কোম্পানি এই টাকাটা পাওয়ার জন্য কি আহ, তার রাইট জন্মাইছে নাকি জন্মায় নাই বলেন তো? জি স্যার, রাইটস জন্মাইছে স্যার। জি জন্মাইছে। স্যার তাহলে জি স্যার রাইট জন্মাইছে, দ্যাট মিন্স এটা একটা ট্রানজাকশন। রাইটস এন্ড অব্লিগেশন যদি জন্মায় তাহলে কি হবে? এটা একটা ট্রানজাকশন। ওকে, তাহলে অথরাইজ ক্যাপিটাল আমার ট্রানজাকশন না, কিন্তু সাবস্ক্রাইব ক্যাপিটাল আমার কি? ট্রানজাকশন। কিন্তু এটা ট্রানজাকশনটা আমরা চোখে দেখি না বলে বুঝি না কিরকম ট্রানজাকশন। তাহলে এটার ক্ষেত্রে আমার ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে, তাই না? ডেবিট হবে রিসিভেবলস, কি হবে? রিসিভেবলস এগেইনস্ট শেয়ার ক্যাপিটাল, তাই না? জি আর সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে কি? ক্রেডিট, কারণ ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট। তাহলে এটা ডেবিট, ওটা ক্রেডিট। এবার আসেন সাবস্ক্রাইব ক্যাপিটাল, আমি বললাম যে 2000 শেয়ার নিব, 5 জনে 2000 করে 10,000 নিব। এর মধ্যে কোম্পানি যদি কোম্পানি আনিয়ে বলা আছে যে কোম্পানি কি করবে, এটার জন্য টাকা চাইবে, কার কাছে চাইবে? ক্যাপিটালের টাকা মেম্বার কাছে চাইবে। এখন যদি সে না চায় তাহলে কি আমি টাকা দিব? না স্যার। দিব না। তাহলে যখনই সে চাইবে, কে চাইবে? কোম্পানি চাইবে, তখন এটার নাম হয়ে যাবে কি? কল্ড আপ। কি হয়ে হোল্ড আপ যাবে? ক্যাপিটাল। কল্ড আপ ক্যাপিটাল। বুঝা যাচ্ছে স্যার? তাহলে প্রথমে ছিল জি অথরাইজ স্যার। ক্যাপিটাল 10 লাখ শেয়ার, সেখান থেকে আমি এটা একটু সংখ্যা একটু বাড়াই দেই আমার জন্য সুবিধা হবে। এটা মনে করেন 10,000 বা 20,000 করে দিলাম, 5 জনে 20,000 করে দিলাম। এই 5 জনে 1 লাখ শেয়ার। তাহলে 1 লাখ শেয়ার সে সাবস্ক্রাইব করেছে, আর কোম্পানি সেখান থেকে টাকা চাইছে কতটুকুর? সে চাইছে, সে মনে করেন একটু এটাকে করি, কন্ট্রোল ডি। কোম্পানি হয়তো তার 50% চাইছে, 10,000 জন্য চাইছে। কত জন্য চাইছে? 50%। 10,000 শেয়ারের এগেইনস্টে 5 জনে 50,000-এর এগেইনস্টে টাকা চাইছে। যখনই টাকা সে ডিমান্ড করবে কোম্পানি, তখন সেটাকে বলে কল্ড আপ ক্যাপিটাল। সেটাকে কি বলে? কল্ড আপস। তার মানে প্রথমে সাবস্ক্রাইবে থাকবে, এরপর কল্ড আপে গেলে, তাহলে এখন শেয়ার ক্যাপিটাল কি হবে? 50,000 থাকবে সাবস্ক্রাইবে, আর 50,000 কোথায় চলে যাবে? কল্ড আপে চলে যাবে। আমরা যে এর আগে ওই এন্ট্রি দিয়েছিলাম রিসিভেবলস ডেবিট, রাইট? আর সাবস্ক্রাইব ক্যাপিটাল কি করছিলাম? ক্রেডিট ক্রেডিট। করছিলাম। 1 লাখ, এই 1 লাখের 10 লাখ টাকা। তার মানে এখন, তাহলে এখন যেহেতু আমি সাবস্ক্রাইব করলাম, এই সাবস্ক্রাইব কিভাবে হইলো? সাবস্ক্রাইব থেকে যখন কল আপে গেল, কি হইলো? ওই সাবস্ক্রাইব যে 1 লক্ষ শেয়ার ছিল সেখান থেকে 50,000 কল আপ করলাম। তাহলে সাবস্ক্রাইব কি আর এখন 1 লাখ আছে? না না, স্যার। 50,000। নাই। দ্যাট মিন্স এখন তাহলে ট্রানজাকশনটা কি ঘটবে? ট্রানজাকশন হবে সাবস্ক্রাইব ক্যাপিটাল কমে যাবে। কি হয়ে যাবে? সাবস্ক্রাইব ক্যাপিটাল কমে যাবে। কমে যাবে। এই যে 10 লাখ ছিল আমার সাবস্ক্রাইব ক্যাপিটাল, সেখান থেকে 5 লাখ টাকার সাবস্ক্রাইব ক্যাপিটাল কমে 5 লাখ হয়ে যাবে এখন কি সাবস্ক্রাইব ক্যাপিটাল, আর 5 লাখ কি হবে? হোল্ড আপ ক্যাপিটাল। কল্ড আপ ক্যাপিটাল। তাহলে টোটাল দুইটা মিলে কি 5 লাখ মিলে 10 লাখ হচ্ছে না? জি স্যার। তাহলে এখানে দেখেন আমার এখানে যা ছিল এটা অ্যাডজাস্ট করে আমি এখানে নিয়ে আসলাম 5 লাখ, আর এখানে থাকলো 5 লাখ, এই 10 লাখ হইলো। ঠিক আছে না স্যার? তাহলে আমরা কি করছি? ওই সাবস্ক্রাইব ক্যাপিটাল ডেবিট করছি 5 লাখ, আর কল্ড আপ ক্যাপিটাল করছি ক্রেডিট 5 লাখ। তাহলে 5 লাখ থেকে যাচ্ছে সাবস্ক্রাইবে, আর 5 লাখ চলে আসছে কোথায়? কল্ড আপে। তাহলে টোটাল 10 লাখ। এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে স্যার? না স্যার। আচ্ছা, এখন কল্ড আপ করলাম, টাকা চাইছি, এখন আপনি টাকা দিবেন না? জি স্যার। টাকা দিলে এটা হবে পেইড আপ। কি হবে? পেইড আপ। পেইড আপ। টাকা দিলে পেইড আপ ক্যাপিটাল হবে। ওকে, তাহলে এখন পেইড আপ দিবে কোত্থেকে? পেইড আপ তো হবে কল্ড আপ থেকে। কোত্থেকে? কল্ড আপ থেকে। হোল্ড আপ থেকে। কল্ড আপ থেকে। ভালো, আমি একটু এখানে লাইন গ্যাপ করে দিই, তাহলে গ্যাপটা বোঝা যাবে। এখন কল্ড আপ থেকে, কল্ড আপ ছিল 5 লাখ, তাহলে এখান থেকে আমি পেমেন্ট করলে তো 5 লাখ পর্যন্ত পেমেন্ট করবো না, তার চেয়ে বেশি করবো।
5 লাখ পর্যন্ত 5 লাখ এখন ধরে পর্যন্ত। নিলাম যে এই কল আপ যা করলো তার থেকে পুরো টাকা পেমেন্ট করি নাই, করলাম কতটুকু, তার অর্ধেক করলাম। কত করলাম? অর্ধেক, 25,000 5,000, 25,000 করলাম, তার মানে 2.5 লাখ পেমেন্ট করলাম। তাহলে এখন আমার অবস্থা কি দাঁড়াবে? অবস্থা হইলো, অবস্থাটা এরকম যে আমার কন্ট্রোল এক্স এখানে দিয়ে দিলাম, দেখেন তাহলে আমার শেয়ার ক্যাপিটাল কি দাঁড়ালো? সাবস্ক্রাইব ক্যাপিটালে 5 লাখ, আর কল আপে 2.5 লাখ, আর এখন কি হবে? পেইড আপে 2.5 লাখ যাবে, তাই তো? আলটিমেটলি টোটাল কি 10 লাখ মিলতে হবে না? জি স্যার। 10 লাখ মিলতে হবে। তাহলে দেখেন 5 লাখ সাবস্ক্রাইব দিয়ে থাকলো, 2.5 লাখ কল আপে, 2.5 লাখ কোথায়? paid up এইট আপ। তাহলে টোটাল ক্যাপিটাল কত? 10 লাখ। বুঝা গেল? এই যখন পেইড আপ হইলো তখন জার্নালটা কি হচ্ছে? তখন আমি টাকাটা কি করছি? ব্যাংকে টাকা ঢুকছে না? জি স্যার। তখন ব্যাংক ডেবিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাংক ডেবিট, পেড আপ ব্যাংক ক্যাপিটাল ডেবিট ক্রেডিট হয়ে স্যার। যাবে। রাইট। এই যে তার মানে আমাদের একটা কোম্পানির শুরু হয় অথরাইজ ক্যাপিটাল দিয়ে, এটা হচ্ছে সর্বোচ্চ লিমিট। এটা কি সর্বোচ্চ লিমিট? দেন সাবস্ক্রাইব করে। নরমালি এই ডিফারেন্সটা সাবস্ক্রাইব আর কল আপের গ্যাপটা আমরা দেখি না, কারণ যা সাবস্ক্রাইব করে তাই কল আপ হয়ে যায়, ঠিক আছে? এবং ইনিশিয়াল যেটা কল আপ থাকে সেটা পেমেন্ট করেই তারা কি করে? শেয়ারটা নেয়। এই জন্য আমরা এই ডিফারেন্স গুলো বুঝতে পারি না। ধাপটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল থাকবে, সাবস্ক্রাইব ক্যাপিটাল, দেন কল আপ, এরপর কি হবে? পেইড আপ। পেইড আপ হবে। এটা আমি বুঝলাম যে কিভাবে পেইড আপ ক্যাপিটাল পর্যন্ত যায়। তাহলে আমরা ব্যালেন্স শিটে কোনটা দেখি? পেইড আপটা। paid upটা দেখি স্যার। তাই না? গেল। দুইটা জিনিস দেখি, একটা দেখি পেইড আপ আর একটা দেখি অথরাইজ। অথরাইজটা কি থাকে? জাস্ট একটা ইনফরমেশন আকারে থাকে। কি আকারে থাকে? ইনফরমেশন আকার। ইনফরমেশন আকারে। এটা কোনো লায়াবিলিটি সাইডে কোনো ফিগার, এটা যোগফলের মধ্যে আসে না। এটা আলাদা করে জাস্ট কি থাকে? ডিসক্লোজার থাকে। এটা নোটসেও ডিসক্লোজার থাকতে পারে অথবা ব্যালেন্স শিটের ফেসেও থাকতে পারে, তাই না? ওকে, এখন আমাদের জানতে হবে যে ক্যাপিটালের শেয়ার ক্যাপিটাল যেটা, এই শেয়ার ক্যাপিটালের ধরন কেউ কি বলতে পারেন কি কি ধরনের শেয়ার ক্যাপিটাল আছে? স্যার টাইপস অফ সাধারণ শেয়ার আছে, ক্যাপিটাল। অগ্রাধিকার শেয়ার আছে। আপনি স্যার যেহেতু সিএ পড়তে ইকুইটি চলে শেয়ার, আসছেন, এখন আর প্রিফারেড বাংলা শেয়ার, না বলাটাই ভালো। স্যার ইকুইটি শেয়ার, প্রিফারেড শেয়ার, ওকে, তাহলে আমরা এখন জানবো যে টাইপস অফ শেয়ার ক্যাপিটাল, রাইট রাইট? শেয়ার, বোনাস শেয়ার, স্যার রাইট শেয়ার, বোনাস শেয়ার। ওকে, কোনো অসুবিধা নেই, আমি একটা করে নাম লিখি, যার যেটা মন চায় সেটা বলেন। প্রথম হচ্ছে অর্ডিনারি শেয়ার। কি হচ্ছে? স্যার অর্ডিনারি অর্ডিনারি। ইকুইটি শেয়ার, প্রিপেয়ার্ড Ordinary শেয়ার। ওকে, তারপরে বলবো আমরা প্রিফার্ড প্রিফার্ড শেয়ার, প্রেফারেন্স শেয়ার। কি? প্রিফারেন্স শেয়ার, প্রেফারেন্স প্রিফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার। তারপর রাইট শেয়ার, রাইট শেয়ার। তারপর বোনাস শেয়ার। বোনাস শেয়ার। তারপর স্যার এই পর্যন্ত আপাতত এগুলাই, মনে হয়। তাই তো? ওকে, কোনো অসুবিধা নাই। অর্ডিনারি শেয়ার মানে কি? অর্ডিনারি শেয়ার মিন্স হচ্ছে যে ওই কোম্পানির এই যে মেমোরেন্ডাম অনুযায়ী যারা শেয়ার হোল্ডার, এই এরা হচ্ছে সকল মেম্বার, এটা হচ্ছে জেনারেল, এবং অর্ডিনারি শেয়ার হোল্ডার হচ্ছে এইটা। এখন আমাদের জানতে হবে যে প্রিফারেন্স শেয়ার আর অর্ডিনারি শেয়ারের মধ্যে পার্থক্য কি, তাই না স্যার? জি স্যার। অর্ডিনারি শেয়ারটা হচ্ছে এই যে আমরা যা দেখলাম, এই যে শেয়ার হোল্ডার 10 টাকা করে, এটা এখানে কি কোথাও লেখা আছে যে 10 টাকা করে শেয়ার ক্যাপিটাল ভ্যালু, আর হচ্ছে এরা প্রতি শেয়ারের এগেনস্টে 10% করে ডিভিডেন্ড পাবে? এখানে কি কোথাও লেখা আছে? না স্যার। না না স্যার। স্যার নাই। লেখা নাই। তাহলে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা কি হয়? তারা হচ্ছে কোম্পানির সব খরচপাতি দিয়ে যেই প্রফিটটা থাকবে, নেট প্রফিট, এইটা সম্পূর্ণটার অধিকারী কে হবে? অর্ডিনারি শেয়ার স্যার। তাহলে অর্ডিনারি শেয়ার হোল্ডার হচ্ছে যে কোম্পানি যত রিটেন আর্নিংস থাকবে, রিটেইনড আর্নিংস, তাই না? এই রিটেন আর্নিংস এর সম্পূর্ণ মালিক কে? অর্ডিনারি স্যার শেয়ার স্যার। অর্ডিনারি শেয়ার হোল্ডার। অর্ডিনারি শেয়ার হোল্ডার হচ্ছে রিটেন আর্নিংস এর মালিক। ওকে, একটা কোম্পানি একটা বছরে, সারা বছরে নেট প্রফিট তার দাঁড়ালে ট্যাক্স দিয়ে তার দাঁড়ালে মনে করেন 2 কোটি টাকা, তাহলে এই টাকাটা কে পাবে? অর্ডিনারি শেয়ার হোল্ডার স্যার। স্যার অর্ডিনারি অর্ডিনারি শেয়ার শেয়ার হোল্ডার হোল্ডার। পাবে, রাইট? ওকে, দেন এবার হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার কি? তাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ, তাদের ক্যাটাগরি আলাদা, প্রেফারেন্স, তারা একটু হাই লেভেল, তারা কি একটু হাই লেভেলের।
তাদেরকে কিছু প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে কিছু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? যে বাবা তুমি যদি কোম্পানির শেয়ার কিনো তাহলে তোমাকে এত পার্সেন্ট করে কি করব, ডিভিডেন্ড দিব। তার মানে তার প্রফিটটা সিকিউর করে দিচ্ছি। তার প্রফিটটা কি করছি? এখন একটা বিজনেস হলে তো লাভ হইতে পারে, লস হইতে পারে, তাই না? জি স্যার। এখন লাভ হোক বা লস হোক, তাহলে যদি এখানে মনে করেন 2 কোটি লাভ বললাম, আর একটা পাশের কলামে লিখলাম 2 কোটি টাকা লস। 2 কোটি টাকা কি লস? লস মানে মাইনাস ফিগার। লস মানে কি মাইনাস ফিগার। মাইনাস ফিগার স্যার। তাহলে এখন যদি শেয়ার হোল্ডার থাকে তাহলে সে কি করবে? 5 জন থাকলে এই 2 কোটি টাকা 5 জনে ভাগ করে নিবে। লস হলে 5 জনের 2 কোটি টাকা 40 লাখ টাকা করে লস কাঁধে নিবে নাকি? জি স্যার। কিন্তু যদি প্রিফারেন্স শেয়ার হোল্ডার হয়, যার শেয়ার ক্যাপিটাল মনে করেন কত 20 লক্ষ টাকা। কত টাকা? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা তার শেয়ার ক্যাপিটাল আছে, এবং আমরা বলছি যে এই শেয়ার, এটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার হোল্ডার। কি ধরনের প্রিফারেন্স শেয়ার হোল্ডার? সেটা হচ্ছে যে সে 10% করে কি পাবে? ডিভিডেন্ড পাবে স্যার। ডিভিডেন্ড স্যার। ডিভিডেন্ড পাবে। তাহলে সে প্রফিট পাবে কত করে? 10% করে। এখন আমরা যদি এখানে একটু ইনফরমেশন বাড়াই, অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্যাপিটাল যদি আমরা একটু এদিকে নিয়ে আসি, এই অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্যাপিটাল আমরা ধরলাম কত? উপরে কত লাখ শেয়ার ছিল? 5 লাখ। এটা একটু বাড়ায় আমি 50 লাখই ধরলাম। কত ধরলাম? 50 লাখ টাকা ধরলাম। তাহলে অর্ডিনারি শেয়ার কতটুকু আছে আমার? 50 লাখ। 50 লাখ টাকার, রাইট? আর প্রিফারেন্স শেয়ার কতটুকু আছে? 20 লাখ। 20 লাখ টাকার। ওকে, আমরা রাইট আর বোনাস আপাতত ভুলে যাব, এখন এই দুইটার মধ্যে থাকবো। তাহলে এখন একটা কোম্পানি যদি প্রথম, এটা ধরলাম এ কোম্পানির সিনারিও, আর এটা হচ্ছে বি কোম্পানির সিনারিও। ওকে, তাহলে প্রথম কোম্পানিটা 2 কোটি টাকা প্রফিট করেছে। কি করেছে? 2 কোটি টাকা প্রফিট স্যার। প্রফিট করেছে। এটাকে আমি একটু উপরে নিয়ে যাই। প্রফিট করেছে। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সুবিধাটা হচ্ছে তারা এই কোম্পানির প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাদের দাবি সবার আগে। কাদের দাবি সবার আগে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। তাহলে এই 20 লাখ টাকার এগেইনস্টে সে কতটুকু প্রফিট পাবে? 20 2 লাখ লক্ষ টাকার টাকা। 10%, 2 লাখ 20 টাকা লাখ স্যার। টাকার 10%, রাইট? জি স্যার। ঠিক আছে স্যার। আর এখন মনে করেন আমি ধরে নিলাম এই প্রফিটটা হইলো 3 লাখ টাকা। কত হইলো? 3 লাখ হয়েছে নাকি 3 হয় লাখ নাই? টাকা। 3 লাখ আচ্ছা টাকা। স্যার। তাহলে একটা কোম্পানি যদি 3 লাখ টাকা প্রফিট হয়, আর প্রথমে কাকে তাহলে ডিভিডেন্ড দিব আমরা? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। তাহলে কত ডিভিডেন্ড দিব? তো 2 লক্ষ টাকা। তাহলে আর ব্যালেন্স রইলো কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এই বাকি 1 লক্ষ টাকা কে পাবে? অর্ডিনারি পাবে শেয়ার হোল্ডার। অর্ডিনারি সহ অন্যান্য অরিজিনাল শেয়ারহোল্ডাররা। এখন দেখেন, যারা প্রিফারেন্স শেয়ার হোল্ডার তাদের মাত্র ক্যাপিটাল ছিল কত? 20 লাখ। সে ডিভিডেন্ড পাইলো 2 লক্ষ টাকা। আর যাদের ছিল 50 লক্ষ টাকা তারা পাইলো কত? 1 1 লাখ। লক্ষ টাকা। তাহলে এখান থেকে কি বুঝলাম? একটা কোম্পানির প্রফিট কম হোক বা লস হোক, প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা তার কি পাবে? ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড পাবে। এখানেও সেম, লস হইছে তারপরে তার ডিভিডেন্ড সে পাবে। তার ডিভিডেন্ড কি পাবে। পাবে? এটা কি কিছুই পাবে না, উল্টা আরো কি হবে? এই 2 কোটি টাকার লসের ভাগীদার হইতে হবে নাকি? জি স্যার। তাহলে এটা প্রত্যেক জনে কি হবে? এই 2 কোটি টাকার লসটা নিতে হবে। তার লসটা কত হবে? এই 2 কোটি টাকা পুরোটাই তার লস। কিন্তু হোয়ারএজ প্রিফারেন্স শেয়ার হোল্ডার কোম্পানি লসে থাকার পরও তার 2 লক্ষ টাকার কি নাই? মাইন নাই, আছে? লস নাই। একদম তার এটা সিকিউরড। ওকে, জি স্যার। জি স্যার, তাহলে স্যার তো কোম্পানি যদি লসও করে তবুও তো তাদের যেভাবে পারে দেয়া লাগবে। আচ্ছা আমি একটু এত স্পেসিফিক একটু পরে যাচ্ছি, জাস্ট এখন বোঝানোর চেষ্টা করছি যে একটা কোম্পানির লাভ হোক লস হোক, এখন মনে করেন যদি 2 লক্ষ টাকা তার কি হইলো? ডিভিডেন্ড পাইলো নাকি? এটা আমরা একটা কালার করে রাখলাম, ব্লু কালার। এখন মনে করেন কোম্পানি 3 লক্ষ না, কোম্পানি 3 কোটি টাকা প্রফিট করছে। কত প্রফিট করছে? 3 কোটি। তাইলে এখন ওই সময় তো 3 লাখ করার কারণে এরা মাত্র ভাগে পাইছে 1 লাখ টাকা। এখন ভাগে দেখেন এরা কত পাইছে?
2,98,00,000 টাকা। সে 3 কোটি টাকা প্রফিট হইলো, প্রিফারেন্স শেয়ার হোল্ডারের 2 লাখ টাকা, লস হইলো প্রিফারেন্স শেয়ার হোল্ডারের 2 লাখ টাকা, আর যদি 3 লাখ টাকা হয় তাও 2 লাখ টাকা। তার মানে কি প্রিফারেন্স শেয়ার হোল্ডার এটা ফিক্সড, রাইট? কিন্তু শেয়ার হোল্ডার যারা আছে, শেয়ার ক্যাপিটাল যাদের আছে, তাদেরকে কি কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের ডিভিডেন্ড দেওয়া হবে, এরকম কোনো তাদের কাছে কমিটমেন্ট আছে? না না স্যার। স্যার। যদি না, এরকম স্যার। কোনো কমিটমেন্ট থাকে তাহলে সেটা হবে প্রিফারেন্স শেয়ার হোল্ডার। ওকে স্যার? জি ইয়েস স্যার। স্যার। কোম্পানি যদি কোনো উইন্ডিং আপে যায় তাহলে ওই প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের আগে পাওনা পরিশোধ করার পর তারপরে গিয়ে জেনারেল শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধ করতে হবে। বুঝতে পারছি স্যার? তাহলে জি স্যার। প্রায়োরিটি কার আগে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের। এখন যদি আমরা হিসাব করি, দেখেন এই 2,90,00,000 ডিভাইডেড বাই 50 লাখ গুণন 100, না? তাহলে কত পার্সেন্ট সে প্রফিট পাইলো? 596% 96 নাকি? জি স্যার। তাহলে তার 5 গুণ, 5 টাইমস সে কি করলো? প্রায় 6 টাইমস সে বেনিফিট পাচ্ছে। আর এখানে পাচ্ছে কত মাত্র? 10%। 10 লাখ টাকার 10%। তাহলে প্রিফারেন্স শেয়ার অর্ডিনারি শেয়ারের মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। এখন আরেকটু আলোচনা আছে প্রিফারেন্স শেয়ার হোল্ডার নিয়ে। কি নিয়ে? প্রিফারেন্স শেয়ার হোল্ডার স্যার। প্রিফারেন্স শেয়ার হোল্ডার নিয়ে। প্রিফারেন্স শেয়ার হোল্ডারের আবার দুইটা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি আছে? দুইটা। দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে কিউমুলেটিভ, একটা নন কিউমুলেটিভ। আর একটা হচ্ছে নন কিউমুলেটিভ। এখন যদি এটা আমি থিওরিটিক্যাল পড়াইতাম, মুখে বলতাম, এটা কি বোঝানো সহজ হতো না কঠিন হতো স্যার? কঠিন হতো স্যার। কঠিন হতো। তাহলে কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ দুইটা ক্যাটাগরি। কিসের দুইটা ক্যাটাগরি? প্রিফারেন্স শেয়ার হোল্ডার স্যার। প্রিফারেন্স শেয়ার প্রিফারেন্স শেয়ার হোল্ডারের দুইটা ক্যাটাগরি। কি ক্যাটাগরি? কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। এখানে ধরে নিলাম যে একটাই কোম্পানি। কয়টা কোম্পানি? একটা স্যার। একটাই কোম্পানি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা কি ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার। থার্ড ইয়ার। ওকে। এখন কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ পার্থক্য আমরা কিভাবে বুঝবো? এইটা মনে করেন যা যা আছে আমি তা লিখলাম, কোনো অসুবিধা নাই, লিখলাম, লেখার দরকার লিখলাম, লেখার দরকার লিখলাম, পরে যা যা করার করব, তাই না? কি সমস্যা? আচ্ছা, এবার কালার গুলো তুলে দেই। দেখেন আমরা প্রথম অংশটা ভুলে গেলাম। প্রথম অংশটা কি করলাম? ভুলে গেলাম। এখন এই দুইটা হচ্ছে কি, একটা কিউমুলেটিভ, একটা নন কিউমুলেটিভ। এগুলো একটু ছোট করে দিলে হচ্ছে, একটু ছোট করে দিলে হচ্ছে। ওকে, ডান। এবার দেখেন যদি কিউমুলেটিভ হয়, এখন আমাদের প্রথম বছরে লাভ আছে না লস আছে স্যার? লাভ আছে স্যার। লাভ আছে। এখন লাভটাকে আমরা লস বানাই দিব। কি বানাই দিব? লস। লস বানাই দিব। ওকে, লস বানাই দিব। এগুলোর আমার আপাতত হিসাব রাখবো না, যেহেতু শুধু এটা নিয়ে আলোচনা করবো, ওইটা নিয়ে বলি। তাহলে কি করছি? তাহলে আমার লস ছিল প্রথম বছর, দ্বিতীয় বছরও লস, দ্বিতীয় বছরও লস, তৃতীয় বছরে এসে আমার লাভ হইলো। কি হইলো? লাভ হইলো। আমি তো প্রত্যেক বছর একই তো পাবো, 10 10 করে পাবো। লাভ যত বেশি হোক বা কম হোক, আমার কি ফিগার চেঞ্জ হবে? না স্যার। না নো স্যার। ওকে। পার্থক্যটা হচ্ছে যদি এটা নন কিউমুলেটিভ হয় তাহলে লস হলে এটা আর কি হবে না, ওই বছর যদি প্রফিট থাকে তাহলে পাবে, লস হলে পাবে না। লস হলে কি পাবে না স্যার। পাবে না। তাহলে নন কিউমুলেটিভ হইলে আপনার এটা ওই বছরেরটা প্রফিট হয় নাই, তাহলে এইটা পরের বছরে গিয়ে এইটা প্রফিট হলে সেখান থেকে ভাগ পাবেন, এরকম সুযোগ নাই। মানে এটা কিউমুলেটিভ চলতে থাকবে না, আপনার আউটস্ট্যান্ডিংটা বাড়তে থাকবে না। যে বছরে প্রফিট হবে সেই বছর পাবে। আর যদি কিউমুলেটিভ হয় তাহলে লস হোক আর যাই হোক প্রত্যেক বছরের টাকাটা জমতে থাকবে। এই যে দেখেন 3 বছরে কত জমছে? 6 লাখ টাকা স্যার। 6 লাখ টাকা। এই ফার্স্ট ইয়ারে তার জমবে 2 লাখ, পরের বছরে জমবে 2 লাখ,
আর এই টোটাল পেমেন্টটা পাবে কখন? থার্ড ইয়ারে যখন প্রফিট হবে তখন একসাথে যত জমলো সবগুলো একসাথে পাবে। 3 বছরে কত জমলো? 6 লাখ স্যার। এই থার্ড ইয়ারে গিয়ে সে একসাথে 6 লাখ টাকা পাবে। বুঝতে পারছি স্যার? Yes sir. স্যার তাহলে কিউমুলেটিভ মিন্স আপনার যেই বছরে প্রফিট হয় না, ডিভিডেন্ড দিতে পারছেন না, সেই বছরে ডিভিডেন্ডও আপনার জমা থাকবে। যেই বছর প্রফিট হবে তখন ডিস্ট্রিবিউট হবে। তখন কি হবে? ডিস্ট্রিবিউট হবে। তাহলে দেখেন, যদি কিউমুলেটিভ হয় তাহলে প্রথম 2 বছর লস ছিল, ওই টাকা সহ তৃতীয় বছরে গিয়ে একসাথে 6 লক্ষ টাকা পাবে। আর যদি নন কিউমুলেটিভ হয়, প্রথম 2 বছর লস ছিল, এই 2 বছরে পাবে না, তৃতীয় বছরে গিয়ে কত পাবে? শুধু 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা পাবে। তো দুইটার পার্থক্য কি বুঝাতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, দ্যাট মিন্স কিউমুলেটিভ মানে এটা জমতে থাকবে, যে বছর প্রফিট হবে একসাথে বিগত সব বছরের ডিভিডেন্ড একসাথে সে নিতে পারবে। কিন্তু নন কিউমুলেটিভ যদি হয়, ওই প্রফিট না হইলে ওইটা ওই বছরে কি শেষ, ওইটা এক্সপায়ার হয়ে যাবে, এটা আর সামনে ক্যারি ফরওয়ার্ড হবে না। এটুকু বুঝতে তো কোনো অসুবিধা নাই স্যার? না স্যার। ওকে, এখন আমরা যাব হচ্ছে কোথায়? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আমার কত ছিল? 50 লাখ ছিল না? 50 লাখ ছিল, শূন্যটা কমাই দিলাম, থাকলো। এই 50 লাখ আমার অর্ডিনারি শেয়ার ছিল। এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন এরকম করি, এটা হচ্ছে সমান 5 লাখ গুণন 10, তাহলে 50 লাখ নাকি? তাহলে 5 লাখ শেয়ার 10 টাকা করে 50 লক্ষ টাকা, এই তো স্যার? তাহলে নাম্বার অফ শেয়ার কত? 5 লাখ। 5 লাখ এখন শেয়ার এটাকে স্যার। যদি আমরা এরকম করি, মিস্টার এ বি সি ডি করি, এ বি সি, কি আসতেছে, বি সি ডি ডি এন্ড ই, ওকে, 5 জন। কয়জন? 5 জন হচ্ছে শেয়ার হোল্ডার। এবং সবাই যদি আমরা ধরি যে নাম্বার অফ শেয়ার কি, নাম্বার অফ স্যার 4টা আসছে। 4টা আছে, সি আবার কোথায় গায়েব হয়ে গেল? কিউমুলেটিভের জন্য ঝামেলা করছে, জানতো না। এখন আসছে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা ধরে নিলাম যে এনারা, এর হচ্ছে 1 লাখ শেয়ার, এর হচ্ছে 2 লাখ শেয়ার, এর হচ্ছে 50,000, এর হচ্ছে 50,000, এর হচ্ছে 1 লাখ। ওকে, তাহলে 1 লাখ, তো সব মিলে কি 5 লাখ হয়েছে নাকি? জি স্যার হয়েছে। জি স্যার। 5 লাখ শেয়ার। ওকে, তাহলে এখন আসেন, এটা হলো নাম্বার অফ শেয়ার, এটা কি নাম্বার অফ শেয়ার। শেয়ার। দেন টাকা, তাই না? কত টাকা? এটা একটু টাকার জায়গায় আগে লিখবো যে টাকা পার শেয়ার, নাকি টাকা পার শেয়ার। দেন হবে ভ্যালু, তখন কি হবে? শেয়ার ক্যাপিটাল। এটা হবে কি শেয়ার ক্যাপিটাল টাকা। ওকে, তাহলে কয় টাকা করে এক একটা শেয়ার দাম? 10 টাকা। 10 টাকা। তাহলে গুণ করলে কি হবে? 10 লক্ষ। 10 লক্ষ চলে আসবে। ওকে, দেন এটা আসলো। এখন তাহলে এইটুকু হলো আমার কি অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্যাপিটাল, নাকি স্যার? এটা হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্যাপিটাল স্ট্রাকচারটা, বুঝলাম। এখন একটা কোম্পানি চিন্তা করলো যে না, আমার কোম্পানির বিজনেসটা এক্সপানশন করতে, বিজনেসটা বড় করতে হবে, কি করতে হবে? বড় করতে হবে। বড় করতে হলে কি টাকা লাগে না? জি স্যার। তো টাকা লাগলে, টাকা হয় ব্যাংক থেকে লোন নিতে পারে, আর নাহলে কিভাবে টাকা বাড়াইতে পারে? কোম্পানির ফান্ড রেজ করতে পারে কিভাবে? ক্যাপিটালের মাধ্যমে। কিসের মাধ্যমে? জি স্যার, আবার স্যার ক্যাপিটাল ইস্যু করবে কিংবা আবার স্টক ক্যাপিটাল ইস্যু করবে। ওকে, এখন ক্যাপিটাল ইস্যু করলে হইতে পারে যে আপনি বাইরে কারো কাছে শেয়ার ইস্যু করবেন, কিন্তু কোম্পানি আইন অনুযায়ী বলছে কি, তোমার যদি শেয়ার ক্যাপিটাল কোম্পানির বাড়াতে হয়,
প্রথমে কারদের মধ্যে অফার দিতে হবে। স্যার যে এক্সিস্টিং এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের আমাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডার কারা? অর্ডিনারি শেয়ার হোল্ডার ABCD। ABCD হচ্ছে আমাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডার, রাইট? জি তাহলে আমি স্যার। এখন যদি শেয়ার ক্যাপিটাল বাড়াই তাহলে কার কাছে প্রপোজ করতে হবে? স্যার প্রথমে এই 5 জনের কাছে প্রপোজ করতে হবে। 5 জনের কাছে করতে হবে। তাহলে এটা তো অর্ডিনারি শেয়ার হিসেবেই প্রপোজ করব, রাইট? তাদের স্যার। অধিকার থাকবে, তাদেরকে আগে অফার করব, রাইট? বাইরে না জি গিয়ে। ভালো কথা। এখন তাহলে রাইট শেয়ার কেন বলতেছি, তাই না? এটাও তো অর্ডিনারি শেয়ার, নতুন করে আরো শেয়ার দিব, এখানে 1 লাখ, এখানে 1 লাখ। তাহলে রাইট কেন বলতেছি? রাইট বলতেছে যে এই যে অর্ডিনারি শেয়ার হোল্ডার তারা বললো যে না, আমরা এই দামে, এখন মনে করেন কোম্পানি চিন্তা করলো যে এটার 5 বছর ব্যবসা করার পর কোম্পানির শেয়ার ক্যাপিটালের এটার আগে ফেস ভ্যালু ছিল, নমিনাল ভ্যালু ছিল 10 টাকা করে, এখন এটার মার্কেট প্রাইস হয়ে গেছে কত? এখানে আমরা একটু লিখি, 20 এটা টাকা। একটা হলো নমিনাল ভ্যালু। কি নমিনাল প্রাইস নাকি শেয়ারের নমিনাল প্রাইস, অথবা ফেস ভ্যালু। কি বলে? ফেস ভ্যালু, মানে একটা শেয়ারের নমিনাল ভ্যালু ইনিশিয়ালি কত ছিল সেটা, আর এটা হচ্ছে মার্কেট প্রাইস। কি মার্কেট প্রাইস। এখন মনে করে একটা কোম্পানি যখন নতুন শুরু করবে তখন সে তো তার নমিনাল প্রাইসেই তো শেয়ার ইস্যু করবে নাকি, 10 টাকা 10 টাকা করে। কত করে? 10 টাকা করে। কিন্তু 5 বছর ব্যবসা করার পরে যে এখানে প্রফিট হলো, এখন কি ওই প্রত্যেকটা শেয়ারের দাম এখনো 10 টাকা আছে না? ওই বিজনেসটা বড় হওয়ার কারণে, প্রফিট হওয়ার কারণে, রিটেন আর্নিংস বাড়ার কারণে এটার মার্কেট ভ্যালু বাড়ছে না? জি স্যার। এখন ধরলাম এটা মার্কেট ভ্যালু 30 টাকা। কত টাকা? 30 টাকা। যেমন আপনি একটা কোম্পানি শেয়ার, বর্তমানে সকল শেয়ারের ভ্যালু হচ্ছে পার শেয়ার হচ্ছে 10 টাকা নমিনাল ভ্যালু, কিন্তু মার্কেটে যখন আমরা শেয়ার কিনি, শেয়ার মার্কেটে আমরা কি 10 টাকায় কিনতে পারি? কোনোটা 200 টাকা, কোনোটা 2000 টাকাও হয়ে গেছে, তাই না? জি স্যার। সেটা হচ্ছে মার্কেট প্রাইস। সেটা কি মার্কেট প্রাইস। এখন আপনি আজকে 5 বছর পরে এসে চিন্তা করলেন যে আপনি শেয়ার বিক্রি করবেন। এখন শেয়ার বিক্রি করলে 30 টাকা বিক্রি করবেন, কোন ভ্যালুতে বিক্রি করবেন? বর্তমান প্রাইসে বিক্রি করবেন না? জি স্যার। তাহলে বিক্রি করবেন 30 টাকায়। এখন শেয়ার হোল্ডার যারা আছে এক্সিস্টিং, তারা বলে যে না, এই 30 টাকা করে যদি হয় এটা আমাদের জন্য বেশি লোড হয়ে যায়, এত টাকা দিয়ে আমরা কিনবো না। তাহলে আমরা এক্সিস্টিং শেয়ার হোল্ডার হিসেবে আমাদের বেনিফিটটা কি? আমরা 5 বছর ধরে ব্যবসার সাথে আছি, তো বলে যে ঠিক আছে। সেই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না ঠিক আছে, তাহলে আমরা শেয়ার বাইরে বিক্রি করলে তো 30 টাকা করতাম, তাহলে আমাদের যারা ইন হাউস শেয়ার হোল্ডার আছেন, এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছেন, তাদের কাছে বিক্রি করব। তারা এটা 30 টাকার জায়গায় 20 টাকা কিনতে পারবে। কয় টাকা কিনতে পারবে? 20 টাকা। কেন 20 টাকা কিনতে পারতেছে? কারণ সে এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তার রাইট আছে, এটা রাইট শেয়ার হিসেবে ইস্যু করছি, এজন্য তাকে মার্কেট প্রাইস থেকে কমে বিক্রি করতেছি। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। কোম্পানি কি কমায় বিক্রি করবে এভাবে? কোম্পানির তো ক্যাপিটাল তাহলে লস হচ্ছে না এখানে? এরে বাবা, কথা শোনো, খালি মুখস্থ ফুটো মারলে তবে না, বুদ্ধি তো কিছু থাকা লাগবে। কোম্পানির 5 জন আমরা শেয়ার হোল্ডার, কিন্তু কোম্পানি বলতে কোম্পানির এই লাভ লস যা হয় দিন শেষে এটার বেনিফিট কে পাবে? এই 5 জনই তো পাবো নাকি? জি স্যার, এক্সিস্টিং শেয়ার হোল্ডাররাই তো পাবে স্যার। এক্সিস্টিং 5 শেয়ার জনের হোল্ডাররা। যদি বলি যে না, আমরা এটা 30 টাকা না কিনে 20 টাকা কিনি, জি স্যার। তো যে ভদ্রলোক কোশ্চেন করছে সে কি বুঝতে পেরেছে আমার কথাটা? জি স্যার। জি স্যার। ওকে, এখন মনে করেন এই 5 জনকে আমরা অফার দিলাম যে বর্তমান শেয়ার যার যতটুকু শেয়ার আছে, বর্তমান যার যতটুকু শেয়ার আছে, সে সেই শেয়ারের এগেইনস্টে 1:5 শেয়ার কিনতে পারবে। কি করতে পারবে? 1:5 শেয়ার কিনতে পারবে। কারণ একটার এগেইনস্টে কয়টা কিনতে পারবে? 5টা স্যার। একটার এগেইনস্টে 5টা পাবে। এখন একটার এগেইনস্টে 5টা পাবে বললাম। এখন 5 জনের মধ্যে একজন বলল যে, লাস্টে যেই আছে সে বলল যে না, আমার তো এত টাকা নাই, আমার কি ফান্ড সংকট আছে, আমি কিনতে পারবো না। তাহলে কারা কিনবে? উপরে বাকি 4 4 জন। জন কিনবে। 4জন। বাকি 4 জন কতটুকু শেয়ার পাবে? এইটা গুণন 5 নাকি? 5 গুণ শেয়ার পাবে, তাই না? সে 5 লাখ, যার যা আছে সে একটার এগেইনস্টে 5টা পাবে। তাহলে এই লাস্টেরটা বাদ দিয়ে, কোনটা বাদ দিয়ে? লাস্টেরটা বাদ দিয়ে। তাহলে এই 20 লাখ শেয়ার, যার যার শেয়ার অনুপাতে যতটুকু, যার 1 লাখ শেয়ার সে 5 লাখ পাবে, যার 50,000 শেয়ার সে 1 লাখ পাবে, 5 গুণ পাবে অনুপাতিক হারে। ওকে, এটাকে বলে রাইট শেয়ার। ওকে, তাহলে রাইট শেয়ারের সুবিধাটা কি?
সুবিধা হচ্ছে তার এক্সিস্টিং শেয়ার যা আছে সেইটার কোয়ান্টামে সে আনুপাতিক হারে পাবে এবং মার্কেট প্রাইসের থেকে কমে পাবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। দেন এই যে আরেকজন নিল না, সে নিলে কতটুকু নিতে পারতো? 5 লাখ শেয়ার নিতে পারতো না সে? জি স্যার। এখন কোম্পানি যদি বলে না আমার তো আরো 5 লাখ শেয়ারের এই টাকাটা আমার লাগবে ব্যবসা করার জন্য, তাহলে ওই বাকি যে 4 জন আছে তারা নিজেদের মধ্যে যদি এগ্রি করে নিয়ে নিতে পারে, অথবা যদি বলে না আমরা আর কেউ নিব না, মিস্টার এ বললো যে ঠিক আছে তাহলে বাকিগুলো আমি নিয়ে নিবো, বাকিগুলো আমি কি করব? নিয়ে নিব। তাহলে সেটা নিয়ে নিতে পারবে, রাইট? সে নিয়ে নিল। বুঝতে পারছি কিনা স্যার? তাহলে স্যার 4 জনে নিতে চাইলে আবার আনুপাতিক হারে হবে বন্টনটা। হ্যাঁ, আর যদি বলে যে অন্যরা বলে যে না নিব না, তাহলে সে যে নিবে সে নিবে। আর যদি 4 জনের মধ্যে কেউ নিতে না চায় তখন বাইরে দেওয়া যাবে। আউটসাইড যখন আউটসাইড যাবে, আউটসাইডে তো আর এই 20 টাকা পাবে না, পাবে কত 30 টাকায়? টাকা 30 30 টাকা। টাকায় বা 25 টাকায়, যেটা এগ্রিড প্রাইসে, কিন্তু কমে পাবে না, তাই না? তাহলে রাইট শেয়ার হোল্ডার যারা তারা একটা বেনিফিট পাবে, তারা মার্কেট প্রাইস থেকে কমে শেয়ার কিনতে পারে এবং তাদের এক্সিস্টিং যে শেয়ার আছে সেইটার অনুপাতে শেয়ার কিনতে পারে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন আরেকটা হলো বোনাস শেয়ার। আরেকটা কি? বোনাস বোনাস শেয়ার। বোনাস শেয়ার। রাইট শেয়ার হলে কি হচ্ছে, আমি শেয়ার বিক্রি করলাম, সবাই টাকা দিল, তাহলে কোম্পানিতে টাকাটা ঢুকলো, রাইট? জি স্যার। আচ্ছা, তো বোনাস শেয়ার কোত্থেকে আসতেছে? বোনাস শেয়ার আসতেছে যে আমরা প্রত্যেক বছর প্রফিট থেকে ডিভিডেন্ড দেই না স্যার? জি স্যার। ডিভিডেন্ড দেই। তো ডিভিডেন্ড মনে করেন চিন্তা করলেন যে ডিভিডেন্ড 10% দিব, কি দিব? 10%। 10% দিব। তাহলে এই কত 50 লাখ টাকার শেয়ারের এগেইনস্টে যদি আমি কি করি, ডিভিডেন্ড দেই, তাহলে কত টাকা ডিভিডেন্ড দিতে হবে? 5 লাখ। 5 লাখ টাকা ডিভিডেন্ড দিতে, রাইট? অথবা একটু বাড়ায় যদি 5 লাখ ডিভিডেন্ড দিতে হবে। এখন কোম্পানি চিন্তা করলো কোম্পানির এখন মৌসুম, টাকা দরকার, কোম্পানি যদি ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে কোম্পানি থেকে টাকাটা চলে যাবে না? জি স্যার। তাহলে কোম্পানি টাকাটা দিয়ে দিলে কোম্পানির ক্যাশ ক্রাইসিস হবে না? তার লোন নিতে হবে। এখন বললো যে ব্যাংকে তো লোনের রেট বেশি 13%, কিন্তু আমরা যদি এটা ডিভিডেন্ডটা ক্যাশ ফর্মে না দেই, এই টাকাটা ডিস্ট্রিবিউট করতে না হয়, তাহলে এই টাকাটা লোন নিতে হবে না, তাহলে 13% লোন লাগবে না, সেই টাকাটার প্রফিট থেকে যাবে, সেইটা আমরা পরের বছর ডিভিডেন্ড আরো বেশি পাবো। জি স্যার। সেই ক্ষেত্রে তখন কি করবে, তখন ওই ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে এটাকে বলবো টাকা যদি দেয় তাহলে সেটাকে বলবো ক্যাশ ডিভিডেন্ড। সেটাকে কি বলবো? ক্যাশ ডিভিডেন্ড। টাকা পে করলে, ডিভিডেন্ড হিসেবে টাকা পে করলে সেটাকে বলে ক্যাশ ডিভিডেন্ড। আর যদি ডিভিডেন্ড হিসেবে টাকা পে না করে চিন্তা করলাম যে আমি টাকা দিলে তো টাকাটা চলে গেল, টাকা না দিয়ে তাকে শেয়ার দিয়ে দেই, তাহলে আমার এক একটা শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে আমি তাকে কি করলাম, স্টক ডিভিডেন্ড। এই 5 জনকে 50,000 শেয়ার দিয়ে দিলাম, তখন এই ডিভিডেন্ডটা হলো স্টক ডিভিডেন্ড। সেটা কি? স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ড, এই স্টক ডিভিডেন্ডের অপর নাম হচ্ছে বোনাস ডিভিডেন্ড, বোনাস শেয়ার। কি? বোনাস শেয়ার। বোনাস শেয়ার। এই বোনাস শেয়ার মানে কি, ওই যে ডিভিডেন্ডটা না দিয়ে তাকে শেয়ার দিলাম, সে বোনাস হিসেবে শেয়ারটা পাচ্ছে। কি হিসেবে পাচ্ছে? বোনাস হিসেবে। কেন? ওই প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে নেই জন্য। তাহলে বুঝা গেল স্যার ঘটনাটা? জি স্যার। তাহলে আমাদের কোম্পানি যদি ডিভিডেন্ড পে করতে গিয়ে তার ক্যাশ ক্রাইসিস থাকে অথবা বিজনেস অপরচুনিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে বলতে পারে যে না আমরা তোমাদেরকে ক্যাশ না দিয়ে শেয়ার দিব, তো শেয়ারটাকে বলে স্টক ডিভিডেন্ড অথবা বোনাস শেয়ার। বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার এটা কি যখন দেওয়া হয় সকলকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়, নাকি কাউকে ক্যাশ ডিভিডেন্ড কাউকে স্টক ডিভিডেন্ড এভাবে দেওয়া হয়ে থাকে? এটা হলো কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ আমি 20% ডিভিডেন্ড দেওয়ার প্ল্যান হয়েছে, আমি তাহলে 10% ডিভিডেন্ড দিব, ক্যাশ ডিভিডেন্ড দিব, আর 10% বোনাস শেয়ার দিয়ে দিব। ও আচ্ছা। অথবা আমি পুরোটাই বোনাস শেয়ার দিব, অথবা আমি পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড দিব। এটা কোম্পানি যেভাবে সিদ্ধান্ত নেয়। কোন শেয়ার কিন্তু হোল্ডার এটা যদি দ্বিমত পোষণ করে যে সে নিবে না, স্টক ডিভিডেন্ড নিবে না, ক্যাশ নিবে, এটা শেয়ার হোল্ডারের কোনো অপশন নাই, তো এটা ওই ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার যেটা সিদ্ধান্ত নিবে সেটাই, এটা তার নেওয়া না নেওয়ার কিছু নাই। জি স্যার। এটা ওই শেয়ার হোল্ডারদের কোরাম অনুযায়ী সিদ্ধান্ত যেটা হবে সেটা, ভোট অনুযায়ী সবাই এগ্রি হইতে হবে, নট নেসেসারি। এটা হলো ওই যে কোরাম আছে
সেই কোরাম, ওই আমরা 6 জনের মধ্যে কজন দেখছিলাম? 3 জন, 4 জন। 4 জি জন। স্যার। ওই 4 জন যদি এগ্রি করে তাহলে ওইটাই অ্যাপ্রুভ হবে। কিন্তু ওই কারোর জন্য স্টক, কারোর জন্য ক্যাশ এরকম হবে না, সবার জন্য একই পলিসি, সবার জন্য একই পলিসি। জি স্যার। তাহলে আমরা কি এই শেয়ার ক্যাপিটালের ধরনটা আমাদের মোটামুটি সবার মাথায় ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। জি স্যার, ক্লিয়ার। স্যার কুমুলেটিভ নন কুমুলেটিভ ওখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন কেন থাকবে স্যার? আমি তো সব বুঝাই দিছি, আবার কোশ্চেন থাকবে কেন? হ্যাঁ স্যার, তাও থাকে আমার। তাহলে তো বিপদ। যদি আপনার তাও থাকে এত বোঝানোর পর, তাহলে তো আপনার বিপদ, আরো সিরিয়াস হইতে হবে আপনাকে। হ্যাঁ বলেন। স্যার ওই পার্টটা একটু বের করেন আপনার স্লাইডে। বললাম। আচ্ছা স্যার, ফার্স্ট ইয়ারে যদি আমার লসের জায়গায় লাভ হতো তো আমার কুমুলেটিভে 2 লাখ টাকা জমা থাকতো। সেকেন্ড ইয়ারে আমার লস হয়েছে, থার্ড ইয়ারে ধরেন আবার প্রফিট হয়েছে, তো লাস্ট আমি কয় টাকা পাইতাম? আপনার বাড়ি কি নোয়াখালী না বরিশাল না চাঁদপুর, কোথায়? না কুমিল্লা? বলেন তো। যশোর স্যার। এত কঠিন কোশ্চেন যশোর লোক তো করার কথা না। হ্যাঁ, যশোর লোক এত কঠিন কোশ্চেন করলো। আচ্ছা দেখেন, প্রথম বছর যদি তার প্রফিট হইতো তাহলে সে কি পাইতো? 2 লাখ টাকা পাইতো। কি পাইতো? 2 লাখ। 2 লাখ টাকা পাইতো। 2 লাখ টাকা তো তাকে ডিস্ট্রিবিউট করে দিত। পরের বছর জি হইতো স্যার, না, সেই তাহলে সে সময় টোটাল করে পাইতো দিতে, কত? তাই তো স্যার? সে পরের 4 লাখ বছর টাকা স্যার পাইতো কত? টোটাল। 4 লাখ। কিউমুলেটিভ তো থাকতো না, এটা তো যে বছর প্রফিট হইতো সে পেয়ে গেছে, তাহলে তার কিউমুলেটিভ প্রশ্ন নাই, সেটা তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। পরের বছর লস হচ্ছে এইটা না, পরের বছরে কিউমুলেশনের ব্যাপার আছে, কিন্তু যেটা যে বছর প্রফিট ওই বছর তো প্রফিট থেকে তাকে দিয়ে দিয়েছে, তাহলে তার এটা কিউমুলেশনের ব্যাপার নাই। কি বুঝতে পারছি স্যার? ও জি স্যার। লস হলে না, লস হয়েছে টাকা দিতে পারতেছে না, বলছে যে কোম্পানি লস হলে লসের থেকে ডিস্ট্রিবিউট করা, প্রফিট ডিস্ট্রিবিউট করা যাবে না কোম্পানি আইনে, সেই জন্য ডিস্ট্রিবিউট করতে পারে না, নইলে তো টাকা দিয়ে দিত, এই আর জন্য স্যার এটা এই যে জমাইতে হবে। কুমুলেটিভের প্রফিট মানে কুমুলেটিভের যে ডিভিডেন্ড গুলা, এটাকে আমি চাইলে বছরের দিন বছরেরটা বছরে তুলে নিতে পারবো নাকি আমার 3 বছর পরে গিয়ে তুলতে হবে? বুঝি নাই। কুমুলেটিভে যে প্রফিট গুলা হচ্ছে স্যার, ধরেন ফার্স্ট ইয়ারে 2 লাখ, পরের ইয়ারে 2 লাখ, থার্ড ইয়ারে আবার বুদ্ধি দুই এত লাখ কম কেন? বুদ্ধি এত কম কেন? সব কিন্তু আনসার আমি বলে দিই, আপনি অর্ধেক শুনেন অর্ধেক শুনেন না। আমি বলছি যে ফার্স্ট ইয়ারে প্রফিট হয়েছে, এটা তো তাকে ডিস্ট্রিবিউট করে দিছে, এই জন্য আর কিউমুলেটিভ যাবে না, এটা ওইখানেই শেষ। এই বছর লস হয়েছে দেখেন, এটা কিউমুলেশনে পরের বছরে টানতে হচ্ছে। বুঝতে পারছি কি না? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আর স্যার কোম্পানি স্যার ডিভিডেন্ডটা কখন দেয় এটা বুঝি কিনা, এটাও একটা জানা বিষয়। ফার্স্ট ইয়ার মনে করেন তার ইয়ার এন্ড হইলো ডিসেম্বরে, কবে? ডিসেম্বর। ডিসেম্বর 31 তার ইয়ার এন্ড হইলো, ভালো কথা। তাহলে এটা ডিভিডেন্ড কখন দিই? মনে করেন 2023 সাল বা 2021 সাল ধরলাম, কত ধরলাম? 2021 সালের ডিসেম্বরে 31 তারিখ তার বছর শেষ হইলো, তাহলে ওই বছর তার প্রফিট হইলো। এই প্রফিটটা কখন সে বুঝতে পারে যে প্রফিট হয়েছে? বছর পার হওয়ার পর ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবে, অডিট করবে, অডিট রিপোর্টে দেখবে যে হ্যাঁ তার ডিভিডেন্ড, তার প্রফিট কত হয়েছে, অ্যাসার্টেন হলো। দেন তার মানে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে গিয়ে সে বুঝতে পারে তার এত প্রফিট হয়েছে, তখন সে ডিভিডেন্ড দিবে। তাহলে ডিভিডেন্ডটা কি যে বছরটা সে বছরে দেয় না তার পরের বছর কি দেয়? পরের বছর। তাহলে ডিভিডেন্ডটা ওই বছরে প্রপোজ হয়, কি হয়? প্রপোজ হয়, আর ডিস্ট্রিবিউট হয় পরের বছরে। বুঝতে পারছি স্যার? জি স্যার। হ্যাঁ, দেখবেন যে যেই কোনো অ্যাকাউন্টসের ডিভিডেন্ডটা ওই বছরের মধ্যে এই ডিভিডেন্ডটা অ্যাকাউন্টসে ইম্প্যাক্ট নাই। কেন নাই? কারণ এটা প্রপোজাল হিসেবে একটা ডিসক্লোজার থাকে যে 10% ডিভিডেন্ড প্রপোজ করেছে। যখন এটা পরের বছরে গিয়ে, কারণ সে মিটিং এ সিদ্ধান্ত নিচ্ছে ফেব্রুয়ারি মাসে, যেটা ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা কি ডিসেম্বরের মধ্যে ট্রানজাকশন এন্ট্রি করা যাবে? না। যাবে না। তো সেজন্য ওই লাস্ট ইয়ারের ডিভিডেন্ডটা লাস্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রপোজাল আকারে থাকে এবং লেখা থাকে যেটা ফেব্রুয়ারির এত তারিখে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, দেন ফেব্রুয়ারি মাসের পরে মার্চ বা এপ্রিলে তখন গিয়ে ওইটার পেমেন্টটা হয়। তো যদি প্রফিট থাকে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা যায়, কোম্পানি আনিয়ে বলছে প্রফিট যদি থাকে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা যাবে, কিন্তু রিটেন আর্নিংস নেগেটিভ, আপনি মানে আপনার প্রফিট নাই, মাইনাস ফিগার, তাহলে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না। কি বুঝতে পারছি স্যার? প্রফিট থেকে ডিস্ট্রিবিউট করতে হবে এটা বলেছে। তো সেজন্য এদের প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে ম্যান্ডেটরি, কিউমুলেটিভ, কিন্তু দেওয়া যাচ্ছে না কেন? কারণ যেহেতু প্রফিট ছিল না, কোম্পানি আইনে বাধা আছে সেজন্য, নাহলে তো এটা দিয়েই দিতে পারতো যদি কোম্পানি আইনে নিষেধাজ্ঞা না থাকতো। সব ক্লিয়ার স্যার? জি।
স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার জি স্যার বলেন। আমরা স্যার হচ্ছে মানে স্যার মেমোরেন্ডামের 5 নম্বর যে স্যার কোর্সটা স্যার ওইখানে ছিল তো অথরাইজ ক্যাপিটাল স্যার ধরেন যে হলো আপনি স্যার উল্লেখ করেন অথরাইজ ক্যাপিটাল ধরেন যে 1 লক্ষ শেয়ার। এখন স্যার হচ্ছে 1 লক্ষ শেয়ারের স্যার আমরা যদি হলো কোম্পানি থেকে যদি অর্ডিনারি শেয়ার প্লাস প্রেফার্ড শেয়ার দুইটাই ইস্যু করি তাহলে স্যার কি হচ্ছে ওইটা কি হচ্ছে ধরেন যে হচ্ছে 50 লক্ষ যত ইস্যু করলে যাই বলেন ওই টোটাল যে অথরাইজড ক্যাপিটাল ওইটার বাইরে যাওয়া যাবে না। যাবেন অর্থাৎ স্যার আমি হচ্ছে স্যার আর কি স্যার প্রেফারেন্স শেয়ার এবং হচ্ছে হলো যত আর কি ফরম্যাটে ordinary- বলেন, বাংলা কথা হ্যাঁ যত পেশায়া বলেন তেনা দেন যাই হন, মূল হ্যাঁ কথা হইলো টোটাল ক্যাপিটাল এর বাইরে যাবে না, সোজা হিসাব। জি স্যার আর কি স্যার এইটাই ছিল কোশ্চেন স্যার জি বুঝতে পারছি থ্যাংক স্যার ইউ। তো স্যার আমি আজকে এই জিনিসটা একটু আলাদা করে আলোচনা করে দিলাম কেন, কারণ আমরা অনেকেই পড়াশোনা করি ক্যাপিটাল নিয়ে করি সেই করি, কিন্তু যখন কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা কোনো অ্যাকাউন্টস করতে যায় তখন দেখা যায় যে আমাদের এগুলা কি হয়ে যায়, বুঝতে প্রবলেম হয়ে যায় স্যার প্র্যাকটিক্যাল স্যার নলেজ না থাকার কারণে। জি বলেন। স্যার স্যার অল্প একটু ছিল স্যার স্যার আসলে স্যার কোম্পানি স্যার যখন হচ্ছে অল লায়াবিলিটি যখন স্যার পরিশোধ করতে যাবে ধরেন স্যার দেখা গেছে কোম্পানির মানে স্যার দেউলিয়া হয়ে গেলো তখন স্যার আসলে এখানে কি যারা যারা মানে তখন স্যার যারা প্রথম কাজ হচ্ছে গভর্নমেন্টের যদি কোনো ডিউজ থাকে, কি থাকে, হ্যাঁ স্যার গভর্নমেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্টের ডিউজ, তাহলে সেটা আগে পে করতে হবে। দেন হচ্ছে সিকিউরিটি লায়াবিলিটি যেগুলো আছে, যেমন আপনি মর্গেজ রেখেছেন, হ্যাঁ, ব্যাংক জি থেকে স্যার সিকিউরিটি এগেনস্টে লোন নিয়েছেন, সেগুলো আগে পে করতে হবে। দেন হচ্ছে আপনার বন্ড ডিবেঞ্চার ক্রেডিটর্স, হ্যাঁ, দেন ক্রেডিটর্স গুলো যখন শেষ, এরপরে আসবে ক্যাপিটাল। ক্যাপিটাল যখন আসবে তখন হচ্ছে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের আগে, এরপর সবার শেষে যদি 1 টাকা 2 টাকা যাই থাকে সেটা কে পাবে, অর্ডিনারি। অর্ডিনারি শেয়ার হোল্ডার। যদি 10,000 কোটি টাকা থাকে তাও অর্ডিনারি শেয়ার হোল্ডার পাবে। বুঝতে পারছি স্যার সিকোয়েন্সটা? জি স্যার। জি থ্যাংক ইউ। তো আজকে স্যার এই একটা কোশ্চেন পর্যন্তই আমাদের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে ক্লোজ করব। স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার একই ব্যক্তি কি প্রেফারেন্স শেয়ার হোল্ডার এবং অর্ডিনারি শেয়ার হোল্ডার হতে পারবে? হইতে পারে কোনো সমস্যা না। আপনি তো দুই ধরনের দুইটা ক্যাটাগরি শেয়ার নিতেই পারেন। ওকে স্যার আরেকটা জিনিস এটা হচ্ছে কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন কি তারা প্রেফারেন্স শেয়ার হোল্ডারের কতটুকু নিবে এবং কতটুকু অর্ডিনারি শেয়ার হোল্ডার নিবে এটা কি উল্লেখ করে দেয়, সো জেনারেল পিপলরা যেন তাদের ইচ্ছা মতন বেছে নিতে পারে? বুঝি নাই। মানে স্যার কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন কি ওরা উল্লেখ করে দেয় যে আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডার চাচ্ছি 5,000 এবং যে অর্ডিনারি শেয়ার হোল্ডার চাচ্ছি হচ্ছে এই তো মানে একটা যে কোনো নরমালি যখন নাম্বার একটা উল্লেখ করে? কোম্পানি নতুন করে ক্রিয়েট করে তখন অর্ডিনারি শেয়ার হোল্ডার থাকে, শুরুতে কোনো প্রেফারেন্স শেয়ার হোল্ডার থাকে না। হ্যাঁ, প্রেফারেন্স শেয়ার হোল্ডার কখন হয়, যখন দেখা যায় একটা বিজনেসের এক্সপানশন হবে, টাকা দরকার। এখন একটা জিনিস আপনাদের জানতে হবে যে ওই আপনার প্রিফারেন্স শেয়ার হোল্ডার, এটা তারা কিন্তু আসলে একটা রাইট কিনে, কি কিনে, একটা রাইট কিনে, যে তারা কি করতে পারবে, তারা চাইলে অর্ডিনারি শেয়ার হোল্ডার হইতে পারবে। তার কাছে একটা অপশন থাকে, সে 10% করে ডিভিডেন্ড পাবে। বললো যে 2 বছরের মধ্যে সে চাইলে কি করতে পারবে, ওই প্রেফারেন্স শেয়ারটাকে অর্ডিনারি শেয়ারে কনভার্ট করতে পারবে। এখন যদি আবার কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, নন কনভার্টেবল থাকে, কিরকম, এখন কোন একটা কোম্পানি যদি চিন্তা করে যে না আমার তো যে ক্যাপিটালটা দরকার এটা লং টার্মের জন্য দরকার না, আমার 2 বছরের জন্য দরকার বা 5 বছরের জন্য দরকার, তখন সে গিয়ে অর্ডিনারি শেয়ার ইস্যু না করে সে প্রেফারেন্স শেয়ার ইস্যু করে। কারণ ওই অর্ডিনারি শেয়ার ইস্যু করলে তো আজীবন ওই শেয়ার ক্যাপিটালের উপর তার কি ডিভিডেন্ড দিয়ে যেতে হবে, রাইট, প্রফিট দিয়ে যেতে হবে, ভাগ বসবে। কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডার হলে কি হবে, 10% করে নন কনভার্টেবল যদি হয় তাহলে 2 বছরই শেষ, 2 বছর পরে আবার যা প্রফিট হবে সব কারা পাবে, অর্ডিনারি শেয়ার হোল্ডার পাবে। এটা হলো মেকানিজম। তাহলে আপনি কোন সময় কোন ধরনের মেকানিজম দিয়ে ক্যাপিটাল রেজ করবেন, ফান্ড রেজ করবেন। যদি শর্ট টার্ম আপনার টাকা লাগে তাহলে আপনি ব্যাংক থেকে লোন নিবেন। কি ধরনের লোন নিবেন, আপনার সিসি লোন নিবেন, শর্ট টার্ম লোন নিবেন। আর যদি লং টার্মের জন্য হয় তাহলে লং টার্ম লোন নিবেন। এখন যদি এমন হয় যে না লং টার্ম লোন নিব কিন্তু কোম্পানিকে লং টার্ম লোন দেওয়ার জন্য ব্যাংকগুলো রাজি হচ্ছে না, তাহলে কি করবেন, তাহলে ক্যাপিটাল লাগবে। এখন আপনি চিন্তা করলেন যে না যদি আমি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল দেই তাহলে তো আজকে আমি 1 কোটি টাকা শেয়ার নিলাম, কিন্তু এটা তো 200 বছর ধরে এই কোম্পানি যত প্রফিট করবে সেই প্রফিটের মধ্যে এই 1 কোটি টাকার শেয়ার হোল্ডার সবার কি থাকবে, প্রফিটের অংশ থাকবে, সে বেনিফিটটা নিতে থাকবে। এখন যদি আপনি বুদ্ধি করে এরকম করেন যে না আমি এটা শর্ট টার্মের জন্য করব, আমি নন কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার দিলাম, তাহলে এটা 2 বছর 5 বছর যে বলে দিলাম যে হ্যাঁ
এটা শেয়ারে কনভার্ট করে অর্ডিনারি শেয়ারে কনভার্ট করা যাবে না, অথবা করা যাবে যদি 1 বছরের মধ্যে সময় দিলাম, 1 বছরের মধ্যে কনভার্ট করতে পারবে, নাহলে করতে পারবে না। কিন্তু ওই টাইম পার হয়ে গেলে তাহলে আর কি হলো, আজীবন ধরে ওটার উপর শেয়ার এর এগেনস্টে তার কি দেওয়া লাগলো না, ডিভিডেন্ড দেওয়া লাগলো না, তাহলে তখন কস্ট অফ ক্যাপিটালটা কমে গেল, ডিভিডেন্ডটা ওই অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা আগে থাকলো তারাই সব পাবে। এর বিভিন্ন সিনারিওতে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ফাইন্যান্সিংটা এক একজনের এক এক রকম হবে। এটা ওই কোম্পানির বিজনেস প্যাটার্ন, কি ধরনের রিকোয়ারমেন্ট, কতদিনের দরকার, সবকিছু চিন্তা করে বুঝতে হবে। এটা মুখস্থ যে না আমার মন চাইলে আমি প্রিফারেন্স দিয়ে দিলাম, এটা সুইটেবল কোনটা হয় সেটা যাচাই করে সেটা করে যেটাতে খরচটা কম পড়ে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে জি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর বাসায় একটু পড়াশোনা করতে হবে। আগামী ক্লাসে আমরা প্রসপেক্টাস নিয়ে আলোচনা করব। প্রসপেক্টাস যেটা আপনাদেরকে আমি শেয়ার করেছি সেইটা এবং লেকচার শিটের মধ্যে যে প্রসপেক্টাস অংশটুকু আছে সেটুকু একটু রিডিং দিয়ে রাখবেন, তাহলে আমাদের আলোচনা করতে সহজ হবে। ঠিক আছে স্যার? স্যার স্যার জি। একটা বিষয় স্যার, ওই ইকুইটি শেয়ার আর অর্ডিনারি শেয়ার কি সেম জিনিস স্যার? একই একই। ওকে স্যার।